আসসালামু আলাইকুম সবাইকে, টেন মিউজিকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছি মাত্র আস্তে আস্তে সবাই টুকটুক করে আসতেছে, সবাই আস্তে আস্তে করে। সমস্যা নাই, তোমরা আসা শুরু করো। আমাদের যেহেতু 8টা বাজে ক্লাস শুরু, আমি আশা করবো 8টা 5-এর মধ্যে সবাই চলে আসবে, দেন আমরা শুরু করব আমাদের আজকের এই ক্লাস। তো সবাই জন্য একটু ওয়েট করি, দেন আমরা শুরু করব আমাদের। আমি যদি মনে পড়ে যে আসলে তোমাদেরকে আজকে জানার কথা, সবাই জানার কথা। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা অবশ্য ক্লাসে আছে এখন, অবশ্যই সেই জন্য ওরা হয়তো জয়েন করতে পারতেছে না। বাট যারা ফ্রি ব্যাচে যারা আছে তারা কিন্তু আজকে ক্লাসটা করে ফেলতে পারো। তোমাদের এই ক্লাসটা আসলে জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের একটা ক্লাস। ঐশীকর ওয়ালাইকুম আসসালাম চলে আসছে, ঠিক আছে। তোমরা আসলে জয়েন করা শুরু করো, তোমাদের ফ্রেন্ডদেরকেও ডেকে নিয়ে আসো, সবাই যেন জয়েন করে ফেলে, দেন আমরা শুরু করব। এই যে অনেকে ঢোকা শুরু করছে ক্লাসের মধ্যে, জয়েন করা শুরু করছে। সো সবাই সবাই জয়েন করা শুরু করো আস্তে আস্তে করে, আমরা ক্লাসটাও শুরু করে দিব। আমি 8টা 5 পর্যন্ত ওয়েট করব তোমাদের সবার জন্য, তারপর আমরা শুরু করবো আমাদের আজকের পড়া। শায়লা চৌধুরী চলে আসছে, তাজনুর আক্তার মিথিলা চলে আসছে, সেতু চলে আসছে, উষা মারমা চলে আসছে, লুৎফা, তারপর হচ্ছে তৌসি, তুষি, ইফাতুন, রাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, সেতু, ভালো আছে, তোমার কি অবস্থা? শায়লা চৌধুরী চলে আসছে, লুৎফা চলে আসছে, ভালো আছে, সবার কি অবস্থা? অপূর্ব, এলেক্স চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার বলছে, আমাকে ভাইয়া বললেই বেটার। আমি তোমাদের তো বড় ওভার ভাইয়া বললেই হবে, হ্যাঁ। আচ্ছা, নুসরাত জাহান আমার নামকে, ঠিক আছে, আমি নাম পরিচয় দিচ্ছি, আমার পরিচয় দিচ্ছি, কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। আমরা একটু আরেকটু মানুষ সবার জন্য ওয়েট করি, দেন আমি আমার কথা বলতেছি। শাহিনু চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। ইমতিয়াজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই, যেহেতু 27 এর সাথে আমার এখনো ক্লাস হয় নাই। আসলে তোমাদের সাথে আমার দেখা হয় নাই ক্লাসের মধ্যে, যেটা এখন সুমিয়া আপু ক্লাস নিচ্ছে। সুমিয়া আপু ক্লাস নেওয়ার পরের শুরু থেকে আমার ক্লাস শুরু হবে। আচ্ছা, আমি একটু আমার পরিচয় দিয়ে নেই। আমার পরিচয়ের জন্য, সরি, পরিচয়ের জন্য আমার নামটা হচ্ছে, আমার নাম ডক্টর মেহেদী মোহাম্মদ। আমার পড়াশোনা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছি আমি। বর্তমানে হচ্ছে মেডিকেল অফিসার হিসেবে আছি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হ্যাঁ। মেডিকেল অফিসার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এবং হচ্ছে বায়োলজি ইনস্ট্রাক্টর টেনমির স্কুলে সিনিয়র। বায়োলজি টিচার টেনমির স্কুল। আর পরিচয় হচ্ছে তোমাদের বায়োলজি ডিপার্টমেন্টের লিড আমি। তোমাদের বায়োলজি সবকিছু ধরনের পুরো ডিপার্টমেন্টের ক্লাস কিভাবে হচ্ছে, এভরিথিং সবকিছু লিড হচ্ছে আমি। সো এই হচ্ছে আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, ডক্টর মেহেদী মোহাম্মদ। পড়াশোনা ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। আচ্ছা, আমার এসএসসি দিয়ে দিই, এসএসসি এইচএসসিও বলে দিই। আমার হচ্ছে এইচএসসি, অ্যাকচুয়ালি তোমাদের এইচএসসি তে এইচএসসি হচ্ছে আমার 16 সালে, হ্যাঁ। আর এসএসসি হচ্ছে 2014 সালে। তার মানে বুঝতে পারছো তোমরা 27, তাই না? তোমরা 27। আমি পাশ করছি আজ থেকে তোমাদের থেকে প্রায় 11 বছর আগে, যদি চিন্তা করো যদি সেই হিসাবে। আর মানে আজকে থেকে এখন আসলে আমার 10-9 বছর আগে হয়েছে। আর তোমরা 27 হইলে আমার হচ্ছে তোমার 16। সো আমার 11 বছর একটা তোমার হচ্ছে যে ডিফারেন্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেইন কথা। তো এই হচ্ছে মেইন কথা। আমি মেডিকেল অফিসার হিসেবে বর্তমানে কর্মরত আছি। আমি সকালবেলা হসপিটালে বসি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। একজন বলতে ডাক্তার হয়ে পড়ান কেন, ডাক্তার হয়ে পড়ানো যাবে না, এটা কি কোথাও বলছে ডাক্তার হয়ে পড়ানো যাবে না, কোথাও বলছে কোথাও? যাই হোক, আমার এক্সপিরিয়েন্স যদি বলো, আমি 17 সাল থেকে পড়াচ্ছি। 17 সাল থেকে যদি বলি, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, প্রায় 8 বছরের এক্সপিরিয়েন্স আমার। এক্সপিরিয়েন্স হচ্ছে আমার প্রায় 8 ইয়ার্স, ঠিক আছে।
8 বছরের এক্সপিরিয়েন্স আমি পড়াচ্ছি। তোমাদের মেইনলি হচ্ছে যে যেগুলা হচ্ছে যে তোমাদের আগে আমি শুরুতে অ্যাকচুয়ালি আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াইতাম, মানে আরেকটু বড় তোমাদের অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে পড়াইতাম মেইনলি। তারপর আমি আস্তে আস্তে ইন্টারের স্টুডেন্টদের পড়ানো শুরু করছি। তোমাদের 10 মিনিট স্কুলে 2023 সাল থেকে পড়াচ্ছি। 2023 সাল থেকে আজকে মানে 25, তার মানে তোরা 2 বছর হচ্ছে 10 মিনিট স্কুলে পড়াচ্ছি। এর আগে আমি বিভিন্ন কোচিং সেন্টারে পড়াইছি এন্ড স্টুডেন্ট তো পড়াইছি। যাই হোক, এই হচ্ছে মেইন কথা, আমার সংক্ষিপ্ত পরিচয়। আমাদের আজকে যে টপিকটা আমি তো বলে দেই বাবা, যে ঘটনাটা হচ্ছে আমাদের জুওলজি ক্লাস এখনো শুরু হয়নি। জুওলজির সাথে তোমাদের শুরু হবে যখন জুওলজির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এই প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি যা আছে সেটা তোমরা এসএসসি তে পড়ে আসছো। তোমরা এসএসসি তে শ্রেণীবিন্যাস পড়ে আসছো না? পরিফেরা নিরারি এগুলো পড়ছো না তোমরা? এসএসসি তে পড়ে আসছো তাই না? এসএসসি সময় তোমাদের পরিফেরা নিরারিয়া, তারপর হচ্ছে যে আর্থ্রোপোডা সবকিছু পড়ে আসছো তোমরা। হ্যাঁ, তো এই যে তোমার হচ্ছে পড়ে আসছো, সেখানে কিন্তু তোমাদের কেন এই ভাগগুলা করা হয়েছিল, কেন এই ভাগগুলোর মানে এগুলোতে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন জায়গায় ভাগ করা হচ্ছিল, এগুলো কেন ছিল সেগুলো কিন্তু বইতে দেওয়া ছিল না। আমরা এখন এইচএসসি তে যখন চলে আসছি, আমাদের বায়োলজির সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার ছিল হচ্ছে আমাদের এই প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারে ডিটেল বর্ণনা করা আছে। এখন আরেকটা কথা বলে দিই তোমাদের হচ্ছে যে যখন এই যে এইচএসসি এবং এসএসসি এর মধ্যে যে মেইন ডিফারেন্সটা, সেটা হচ্ছে এসএসসি তে তোমরা বেসিক জিনিস জেনে আসছো, অনেক কিছু বেসিক জিনিস বলতে মানে একটু করে একটু খন্ড খন্ড করে আইডিয়া নিয়ে আসছো যে এগুলো বায়োলজির মধ্যে আছে। এখন এইচএসসি এর মধ্যে যখন আসবা, তখন কিন্তু তোমরা এটার ডিটেইলস জানবা, আরো বেশি জানবা, কেন হইলো, কি কারণে হইলো, কিভাবে হইলো, এই সকল কিছুর একদম বেসিক থেকে তোমাকে জানানো হবে। ঠিক আছে, আমাদের আজকের এই ক্লাসটা বেসিক বিল্ডিং ক্লাস, আর এটা রেগুলার কোনো ক্লাস না, বেসিক বিল্ডিং ক্লাস। এন্ড যারা হচ্ছে আমাদের এখনো পেইড ব্যাচে ভর্তি হলো না, তারা কিন্তু আমাদের এই ক্লাসগুলো কিভাবে হবে সামনে সেগুলো ব্যাপারে আইডিয়া দিতে পারো। আমার মেইনলি এইভাবে আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে আমি মেইনলি এই ক্লাসটা নিচ্ছি আজকে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য যে এই চ্যাপ্টারের যে ক্লাসিফিকেশন গুলো আছে, এগুলো ক্লাসিফিকেশন কেন করতেছি, কি কারণে পড়তেছি, এই জিনিসগুলো জানা। ঠিক আছে, সো আমরা শুরু করব আজকে আমাদের এই ক্লাসটা শুরু করতেছি। তোমরা অনেকে চলে আসছো, দেখতে পাচ্ছ অনেকে চলে আসছো, সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা চলে আসছো সবাই, আমি ভালো আছি। এন্ড শুরু করি আমাদের আজকের এই ক্লাস। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের শুরুতে একটা কথা, সেটা হচ্ছে প্রাণীর বৈচিত্র্য। দেখো এই ওয়ার্ডটা দেখো, প্রাণীর বৈচিত্র্য। প্রাণীর এই বৈচিত্র্য জিনিসটা বলতে আমরা কি বুঝতেছি? দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের আশেপাশে অনেক ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। আমাদের পরিবেশের মধ্যে আমরা যে জায়গায় বসবাস করতেছি, আমাদের সাথে অনেকগুলো প্রাণী আছে। একটা মেইন প্রাণী আমরা নিজেরা মানুষ, সাথে আমাদের সাথে গরু, ছাগল, তোমার ভেড়া টেরা যা আছে অনেক কিছু চলে আসে, তাই না? তো এত কিছু যে আছে, একটু দাঁড়াও, ওয়েট, হয়ে গেল। আচ্ছা, এই যে এত কিছু আছে, এত প্রাণী আছে, এত উদ্ভিদ আছে, এগুলো যে এক একটা মানে এক এক রকম, সবাই ডিফারেন্ট বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম প্রাণী দেখতে পাই, বিভিন্ন পরিবেশ বিভিন্ন উদ্ভিদ দেখতে পাই আমরা। এই যে এত বিভিন্ন দেখতে পাচ্ছি, কেন হচ্ছে, এটা বেসিক রিজন জানতে হবে আমাদের, তাই না? তো এখন এখানে বলছে যে প্রাণীর বৈচিত্র্যটা, এই বৈচিত্র্যতা মানে এত ধরনের প্রাণী দেখতেছি, এগুলা কেন দেখতেছি বা কিভাবে হচ্ছে এই জিনিসগুলো। হ্যাঁ, এখন দেখো বলতেছে যে দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান সহ আরো অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্যতা সুস্পষ্ট। মানে বিভিন্ন প্রাণীর মধ্যে এত ডিফারেন্স, এত কিছু আছে, সব ক্ষেত্রে দেখা যায় কোনোখানে গঠন ডিফারেন্ট আছে। আমরা এই যে লম্বা বর্ণ করে আমরা আমাদের একটা দেহ গঠন আছে, গরু ছাগলের সাথে আমাদের ম্যাচ নাই, তাই না? আমরা সেম না। গরু ছাগলের সাথে ওদের ডিফারেন্ট কিছু মিলে আছে, 4টা হাত পা আছে, ওই পা দিয়ে ওরা হাঁটাহাঁটি করে, ঠিক আছে? এরকম অনেক ধরনের আমাদের ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলোর কারণে আমাদের প্রাণীর বৈচিত্র্য শুরু হচ্ছে। এখন এখানে একটা জিনিস দেখবা, আমি কিন্তু সব লাইন বাই লাইন পড়াবো না আজকে, কারণ হচ্ছে যে আমরা রেগুলার ক্লাসে সবকিছু লাইন বাই লাইন পড়াবো। আমি এখন তোমাদের বেসিক আইডিয়া দেওয়ার জন্য যেহেতু ক্লাস নিচ্ছি, সেই জন্য আমি সবকিছু লাইন বাই লাইন পড়াবো না, মেইন জিনিসটা পড়াবো। দেখো এখানে একটা বিজ্ঞানীর কথা বলা আছে, সেটা হচ্ছে এডওয়ার্ড অসবর্ন। উনি হচ্ছে জীব বৈচিত্র্য জনক। এটা নরমালি আমাদের এমসিকিউ তে আসে, কে জীব বৈচিত্র্য জনক, এটা আমাদের এমসিকিউ তে ডিরেক্টলি চলে আসে, সো আমরা এটা পড়লেই হবে। আমি যেটা পড়াবো, সেই অসবর্ন ভাই একটা কথা বলছে, উনি বলছে যে প্রাণী বৈচিত্র্যটা 3 প্রকারে ভাগ করছে উনি।
ঠিক আছে? এই যে বিজ্ঞানীরা প্রাণী বৈচিত্র্য 3টা ভাগে ভাগ করছে, আমরা একটু এদের ব্যাপারে জানবো, এদের ব্যাপারে একটা আইডিয়া নিব। আর একটা জিনিস বলে দেই, বায়োলজিতে সেকেন্ড পেপার আমরা অলওয়েজ ফলো করব। সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই, গাজী আজমল স্যারের বইটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারের জন্য ফলো করব। ফার্স্ট পেপারের জন্য করব আবুল হাসান স্যারের বই। তো আবুল হাসান স্যারের বই পড়বো ফার্স্ট পেপারের জন্য, সেকেন্ড পেপারের জন্য আমরা পড়বো হচ্ছে গাজী আজমল স্যারের বই। এটা গাজী আজমল স্যারের বইয়ের টপিক, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে দেখো প্রাণী বৈচিত্র্য 3 প্রকার, এই 3 প্রকারটা আমাদের এমসিকিউ তে আসে। প্রথম কথা বল জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। আমরা একটু ভিতরে যাই, কি বলতেছে, কেন এগুলো হচ্ছে। দেখো জিনগত বলতে আমাকে একটু তোমরা বলো তো, জিন বলতে তোমরা কি বুঝো? সবাই বলো একটু, তোমরা জিন বলতে কি বুঝো? তোমরা জিন বলতে কি বুঝো বলো তো একটু, বলো তো তোমরা জিন বলতে কি বুঝো? তোমরা সবাই একটু আমার কমেন্টে জানাও তো যে তোমরা জিন বলতে কি বুঝো। ঠিক আছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের ধারক বাহক, রাইট? আমরা কিভাবে কাজ করব, আমাদের যে আচার আচরণ বৈশিষ্ট্য, আমরা লম্বা না খাটো, আমাদের চোখের কালার কেমন, চুলের কালার কেমন, এই যে আমাদের যত বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো, বা আমি রাগী না আমি শান্ত স্বভাবের, আমি কি অনেক তোমার জলি মাইন্ডেড নাকি আমি একটু রিজার্ভ মাইন্ডেড, এই যে এত কিছু সবকিছু আমাদের নিয়ন্ত্রণ করতেছে আমাদের জিন। ঠিক আছে, তার মানে জিন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের বৈশিষ্ট্যগুলোর ধারক ও বাহক। তার মানে আমরা কেমন কি করতেছি না করতে সবকিছুই আমাদের জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন বলছে জিনগত বৈচিত্র্য, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেফিনেশনের কথাটা বলে, দেখো ব্যাপারটা যে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোন নির্দিষ্ট প্রজাতির সদস্য জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্য আছে। এখন ব্যাপারটা বুঝো, তুমি একটা জায়গায় বসে আছো, তোমার ফ্রেন্ডরা স্কুলের মধ্যে সবাই বসে আছে, তাই না? স্কুলের মধ্যে কালকে কলেজ যাবা, সরি কালকে তো কলেজ যাবা। এই যে কলেজ যাবা, কালকে প্রথম তোমাদের ক্লাস হবে, ক্লাসে ওই যে একদম বলুন ওরিয়েন্টেশন হবে ওদের, তাই না? নবীন বরণ। দেখবা কোন ক্লাসে ওই ক্লাসের মধ্যে কোন ছেলে হচ্ছে এই মোটা এমনি বড় একেবারে আসছে, ক্লাসের মধ্যে ঢুকছে, দেখে মনে হচ্ছে বড় একটা আঙ্কেল ঢুকছে, এমনি করে কিরে ছোট ছোট বাচ্চারা কেমন আছিস। ঠিক আছে, তোমাদের এরকম ফ্রেন্ড থাকবে। কিছু কিছু ফ্রেন্ড থাকবে এমন ছোট্ট বাবুর মতো আসবে, নতুন নতুন কলেজে আসছে, কি সুন্দর দিন কলেজ। ঠিক আছে, এই যে একটা পার্থক্য, কেউ লম্বা হইলো, কেউ খাটো হইলো, কেউ দৈহিক ভাবে একদম মোটা সোটা একেবারে একদম খুব বডিওয়ালা, কেউ একদম রুগ্ন শুকনো চিকনু চাকনু এমনি এমনি ঘুরতেছে ক্লাসের মধ্যে। ঠিক আছে, আবার ধরো মনে করো গায়ের কালার ডিফারেন্ট ডিফারেন্ট, কেউ মনে করো যে অনেক শান্ত স্বভাবে, আবার কেউ মনে করো যে তুমি বসতে গেলা যে ভাই একটু চাপেন না, বলে চাপতে বসতে কাকে, চাপতে বসতে কাকে। ঠিক আছে, এই যে মাথা গরম, ঠিক আছে, কিছু মানুষের মাথা একেবারে সারাক্ষণ গরম থাকে, কিছু মানুষের আবার তুমি ধাক্কা দিল ভাই ছড়েন না, ও সরতেছে না তো সরতেছেই না। ঠিক আছে, মানে এরকম যে এই যে আমরা সবাই মানুষ একটা নির্দিষ্ট জায়গায় আছি, তারপরেও আমাদের মধ্যে এত ভেরিয়েশন আসতেছে কেন? কারণ আমাদের বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জিনের কারণে। আমাদের সবার ফ্যামিলি, আমাদের আব্বা আম্মা থেকে আমাদের জিনগুলো আসতেছে। কারো কেউ হয়তো বা অনেক রাগী ফ্যামিলি থেকে আসছে, ওর বাপ মা সবাই রাগী, ঠিক আছে, সবাই রাগী, ওও রাগী, তো ক্লাসে এসে সবাই এই বেটা আসছিস কেন ক্লাসের মধ্যে, বেটা এটা আমার ক্লাস, এটা আমার চেয়ার, এখানে বসবি না জীবন। ঠিক আছে, এরকম একটা ভাবটা। কেউ আবার একেবারে শান্ত স্বভাবের, একেবারে তোমার হচ্ছে যে নরম সরম, তাকে এইদিকে ধাক্কা মারলে দিয়ে চলে যায়, ওদিকে ধাক্কা মারলে দিয়ে চলে আসে। ঠিক আছে, এই সব কিছু, এই যে ডিফারেন্স আমাদের মধ্যে, এত ধরনের পরিবর্তন আমাদের, এই সবগুলো জিনিস কেন হচ্ছে? কারণ আমাদের জিনগত বৈচিত্র্যতার কারণে আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জিনের হিসাবে কারণে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। এই যে এটা মানুষের কথা বললাম, ঠিক তেমনি ভাবে চিন্তা করো যে আমাদের কুকুর বিড়াল সব ধরনের ক্ষেত্রে আমাদের কিন্তু জিনগত ভাবে চেঞ্জ আছে কিছু, তাই না? সব ধরনের ধরো সেম ব্রিডের কুকুর সবগুলাই, তারপরও কিছু কুকুর অনেক রাগী, কিছু কুকুর অনেক একদম শান্ত টাইপের। কিছু কুকুরকে তুমি ও লো বলতেছো, সে কামড় দিতে আসছে তোমাকে। আবার কিছু কুকুর আসছে তোমাকে মানে একদম তোমার সাথে গায়ে ঘষাঘষি করতেছে, আমাকে আদর করে, আদর করা, হ্যাঁ, এই যে করতেছে। এই যে ডিফারেন্স সবকিছুর মধ্যে, প্রাণীগুলোর মধ্যে ডিফারেন্স, এইসব প্রাণীগুলোর ডিফারেন্স কেন হচ্ছে? কারণ হচ্ছে জিনগত বৈচিত্র্যতার কারণে। ঠিক আছে, জিনগত বৈচিত্র্যতার কারণে। ওকে, এখন আমরা সামনের দিকে যাই, সেটা হচ্ছে বেসিক জিনিস বুঝে গেলাম যে জিনগত বৈচিত্র্যের কারণে আমাদের অনেক ডিফারেন্স গুলো আসে, আমাদের আরো অনেকগুলো পরিবর্তন আসবে। হ্যাঁ, আমরা এখানে অনেক কথা লেখা আছে, আমি তোমাকে বেসিক কথা বুঝাই দিছি, বেসিক জিনিস বুঝাই দিছি, বইটা পড়লে আইডিয়া পাবা। আমি তোমাকে কি বললাম, ক্লাসে আমরা জাস্ট বেসিক জিনিস বুঝাবো, বেসিক জিনিসগুলো বলবো। ওকে, তাহলে এই জিনগত সাথে একটা কথা আসবে তোমার কাছে, পরিব্যক্তি, বা এটা পরবর্তী যেটা আসবে মিউটেশন আসবে, মিউটেশন।
এখন এই মিউটেশন বা তোমার হচ্ছে আরো আসবে যে বিবর্তন কথাটা আসবে তোমরা যখন এই চ্যাপ্টার মানে এই বইটা পড়বা, এই বইয়ে একদম লাস্টের দিকে দেখবা যে জিন তত্ত্ব বিবর্তন নামে চ্যাপ্টার আছে, জিন তত্ত্ব বিবর্তন নামে চ্যাপ্টার। এই জিন তত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটার মধ্যে দেখো প্রথমে জেনেটিক্স নিয়ে আলোচনা করবে, পরবর্তী বিবর্তন নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? প্রথমে ভালো ভালো কথা বলবে, তারপর বলবে যে সবই ভুল ছিল ভাই, ওই ইয়াতে বানর থেকে আসছি মানুষ, বানরের কাছে লেজ ছিল, মানুষের কাছে লেজ নাই, এসব ভুগিচুরি কথা বলবে তোমাকে। হ্যাঁ, তো এই যে চ্যাপ্টারের মধ্যে বিবর্তন কথাটা আছে না, বিবর্তনের মধ্যে বিভিন্ন বিজ্ঞানী আউল ফল কথা বলে, ঠিক আছে? বিভিন্ন বিজ্ঞানী আউল ফল কথা বলে, বলি যে অনেক বিজ্ঞানী অনেক কথাই বলে যেগুলো কোনো ভিত্তি নেই। তোমার কাছে পড়ে মনে হবে আরে ভাই বলে কি বলতেছে, পাগল নাকি? তারপরেও আমাদের এটা পড়তে হয়, কারণ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ আছে, ডারউইন মতবাদ আছে, লামার্কের মতবাদ আছে, এই যে অনেকগুলো মতবাদ আমরা পড়ি, এগুলো মতবাদের মধ্যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নিজের মনে হয় যে হ্যাঁ এভাবে মানুষ ইভলিউশন হয়েছে, মানুষ এভাবে আসছে, সৃষ্টি হয়েছে, বা বিভিন্ন বিজ্ঞানী বলছে। ওখানে ভিতরে একটা যদি উদাহরণ দেয় আউল ফল কথার আর কি, ওখানে একটা বিজ্ঞানী এই কথা বলছিল যে এটাকে বলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। হ্যাঁ, তো এই মতবাদ এখানে কি বলছে, একটা বিজ্ঞানী বলছে যে ভাই যে ওনার কাছে মনে হয় যে মানুষ যে একটা বৈশিষ্ট্য অর্জন করে সেই বৈশিষ্ট্য অর্জনটা তার বাচ্চার কাছে যাবে, অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার ভাবে বাচ্চা পাবে। মানে ঘটনা একটু বুঝায় বলি, ব্যাপারটা হচ্ছে ওনার কাছে মনে হয় ওই বিজ্ঞানীর কাছে মনে হয়েছে যে যদি ধরো তুমি জিমে গেলা, ঠিক আছে, তুমি ছিল এমন চিকনা চাকনা ছিল, তুমি গেলা জিমে যে বলছে ভাই আমি জানি না, আমার সবাই খালি বলে চিকনা চাকনা, আমার বডি বানায় দেন, এমন করে বডি বানায় দেন, ঠিক আছে? তুমি 3 মাস 4 মাস মানে প্রোটিন শেক খাইছো, জিমে গেছো, কোপি করে জিম করছো, করার পর কি হলো, তুমি এমনি বলো দেখছো বডি দেখছো, বডি। হ্যাঁ, এই যে বডি দেখলা, তুমি অনেক বডি দেখাইলা সবাইকে বিন্দাস, এখন তুমি তো খুশি, বাবা আমার তো সেই বডি হয়েছে, এখন আমি তো লম্বা টম্বা হয়েছি, এখন তুমি হচ্ছে বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছ ক্লাসের মধ্যে, সবাইকে আসলে থামারবা, মাইক দিবা, বলবা যে আমি তো জিম করে আসছি বেটা, ঠিক আছে? এখন বিজ্ঞানী বলছে তুমি যে এই যে জিম করে বডি বানাইছো, আগে তুমি ছিল চিকন, পরে তুমি বডি বানাইলা, এই বডি হওয়ার পরে তুমি যখন বিয়ে করবা, বাচ্চা হবে তোমার বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই সে বলবে ইয়ে আমি বডি, আমার কাছে বডি আছে। বিজ্ঞানী বলছে তুমি যে একটা বৈশিষ্ট্য অর্জন করছো জিমে যাওয়ার মাধ্যমে, তোমার মাসেলকে তুমি অনেক ট্রেন করছো, মোটামুটি হয়েছে, তোমার বডি মাসেল হয়েছে, এই মাসেলটা বিয়ে করার পরে তোমার বাবু আসবে, বাবু আসার পরে এই বাবুটা জন্ম থেকেই বলবে ইয়েস আমি তো বডিওয়ালা, ঠিক আছে? এটা বিজ্ঞানী বলছে। আসলে কি এমন ঘটনা ঘটে না, তাই না? এমন আসলে ঘটনা ঘটে না। এটা বিজ্ঞানী ওনার কাছে মনে হয়েছে, উনি মতবাদ দিছিল যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, ঠিক আছে? এরকম আরো কথা আছে অনেকগুলো, যে আমাদের এরকম বিজ্ঞানীরা বলছে যখন একটা পরিবেশের মধ্যে সবাই খাপ খাওয়ানোর জন্য অনেক করে, তোমার হচ্ছে যে তোমার কি করে, ওরা পরিবেশে বাঁচার জন্য সে খাপ খাওয়ানোর চেষ্টা করে, তখন কেউ খাপ খাওয়াইতে পারে, কেউ খাপ খাওয়াইতে পারে না। যে সকল প্রাণীরা খাপ খাওয়াইতে পারে তারা বেঁচে যায়, আর যারা খাপ খাওয়াইতে পারে না তারা হচ্ছে বাঁচে না। এই যে কথাগুলা বললাম এগুলো সকল বিবর্তনের কথাবার্তা। এই যে বিবর্তনের মাধ্যমে উনি বিজ্ঞানীরা বলছে যারা পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে না তারা বাঁচে না। এটা একটা উদাহরণ ওনারা বলছে যে ডাইনোসরের বডি, বিশাল বড় বডি, এত বড় বডি ওয়ালা একটা তোমার প্রাণী পৃথিবীতে বেঁচে থাকার জন্য ওর অনেক পরিমাণ খাবার দাবার লাগবে, তোমার অনেক ধরনের অনেক লাগবে, ঠিক আছে? লালন পালন খাওয়ার জন্য অনেক কিছু লাগবে, তাই না? বসবাস করার জন্য জায়গা লাগবে, পানি লাগবে, খাবার দাবার লাগবে। এই যে এই সকল তার ক্রাইটেরিয়া এগুলো ফুলফিল করার ওয়ে হয় না, যেহেতু তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে সে পারে না, দ্যাটস ওয়াই সে বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীতে একটা সময় অনেক ডাইনোসর ছিল, পরবর্তী তার সবাই মারা গেছে। কেন? কারণ খাপ খাওয়াতে পারে নাই। তাহলে দেখো বর্তমানে আমরা ডাইনোসর দেখি না, আমরা ডাইনোসর বংশধর দেখি, যেমন গন্ডার, এরা ডাইনোসরাস, এরা সবাই কি, এরা ডাইনোসরের বংশধর। তার মানে পুরো ডাইনোসরদের মধ্যে একটা প্রজাতি বেঁচে গেছে কারণ তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছিল, ঠিক আছে? তার মানে আমরা এখন দেখতেছি আমাদের পরিবেশের মধ্যে ডাইনোসরের একটা জাত ভাই আছে, সেটা ডাইনোসর, ঠিক আছে, বা গন্ডার যেটা, ঠিক আছে? এই যে আমাদের যে প্রাণী দেখতে পাচ্ছি, এই প্রাণীগুলো আসছে কিভাবে? বিবর্তনের মাধ্যমে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের পরিবেশের মধ্যে যেসব প্রাণীগুলো দেখতে পাই,
প্রাণীর যে বেঁচে থাকা, প্রাণীর যে থাকা, এই সকল প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্য দেখতেছি, এই সকল বৈশিষ্ট্যগুলো হয় জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে অথবা বিবর্তনের মাধ্যমে তারা আসতেছে। এই কথাটা ওনারা বলছে যে প্রথম পয়েন্টটা, জিনগত বৈচিত্র্যের কারণে আমাদের যে প্রাণীর বৈচিত্র্য দেখতে পাই, যে তার বৈশিষ্ট্য কারণে চেঞ্জ হচ্ছে অথবা বিবর্তনের মাধ্যমে সে তার বডি চেঞ্জ হয়ে সে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে বর্তমান পরিবেশে বেঁচে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনগত বৈচিত্র্যের বেসিক কথা। তারপর যখন বই তোমরা একটু পড়বা তাহলে বাকিটা তোমরা বুঝে যাবা, ঠিক আছে, জিনগত বৈচিত্র্য আসলে কেন হচ্ছে। ওকে, তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। এই দুটা আমার দেখো, বিড়াল দুটা সেম জাতের, বাট একটা কালো একটা সাদা। ঠিক আছে, সেম জাতের বিড়াল হওয়ার পরেও তারা কালো সাদা। যেমন এই একটা জেব্রা, এটাও জেব্রা, কিন্তু এই জেব্রার বডির প্যাটার্ন আর এই জেব্রার বডির প্যাটার্ন ডিফারেন্ট ডিফারেন্ট, তার মানে এটা তার বৈশিষ্ট্য ডিফারেন্ট। ঠিক আছে, সেম প্রজাতির হইলেও তারা ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, সেম সেম বাট ডিফারেন্ট বলে না, সেম সেম বাট ডিফারেন্ট। এই যে ডিফারেন্ট হচ্ছে আমাদের এই জেব্রা গুলো। ঠিক এটাই হচ্ছে জিনগত বৈচিত্র্যের মেইন উদাহরণগুলো। ঠিক আছে, আচ্ছা, গুরুত্ব না আমরা পড়ার দরকার নেই, বেসিক কথা বলে ফেলছি, বিবর্তনের কথা বলে ফেলছি এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখাবো তোমাকে পরের বিষয়, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এখন দেখো প্রজাতিগত বৈচিত্র্য, এখন দেখো বলতেছে কি, ওরা বলছে একটি বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা, আপেক্ষিক বন্টন, প্রাচুর্যতাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। তার মানে ধরো মনে করো যে ধরো কুকুর আছে, বিড়াল আছে একটা জায়গায়, কুকুর আছে, বিড়াল আছে, মহিষ আছে, ভেড়া আছে, গরু আছে, ছাগল আছে, মানুষ আছে, চিম্পাঞ্জি সবাই আছে, তাই না? একটা জায়গায় বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী থাকতে পারে, বিভিন্ন প্রজাতির প্রাণী। এই বিভিন্ন প্রজাতির যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো একটা জায়গায় আছে বলে এই যে ডিফারেন্ট দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির প্রাণী, অর্থাৎ আমাদের প্রাণীগুলোর মধ্যে ভেরিয়েশন দেখতে পাচ্ছি। এই প্রাণীগুলোর মধ্যে ভেরিয়েশন দেখার রিজনটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্যতা। বুঝতে পারছি জিনিসটা, যে প্রাণী ডিফারেন্ট প্রাণী, মানুষ, গরু, ছাগল, গরু মানে মুরগি, যেটাই বলো, শিয়াল টিয়াল, তোমার বানর, যাই বলো, এতগুলো প্রাণী একটা জায়গায় বসবাস করতেছে। এই বসবাস করার কারণে আমরা যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, একটা পরিবেশের মধ্যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, প্রাণীর ডিফারেন্স দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের কি, কার কারণে হচ্ছে? এটা কারণ হচ্ছে যে মেইনলি প্রজাতিগত বৈচিত্র্যের কারণে হচ্ছে। ওকে, এখানে দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হয়। প্রজাতিগত বৈচিত্র্যের দুটো উপাদান আছে, একটা হচ্ছে প্রজাতির সমৃদ্ধি, একটা সমতা। তোমাদের পরীক্ষা যখন হয় এগুলোতে তোমার সিকিউতে খ নাম্বারের কোশ্চেন হয় এখানে। হ্যাঁ, এখানে খ নাম্বার কোশ্চেন হয় যে তোমার প্রজাতিগত বৈচিত্র্যের ক্ষেত্রে উপাদানগুলো কি কি বর্ণনা করো, এভাবে আসতে পারে। অথবা তোমাদের হচ্ছে আসতে পারে প্রজাতির সমৃদ্ধি, সমতা কি জিনিস, খ নাম্বারে আসতে পারে ডিরেক্টলি। এই এখন আমরা জানবো জিনিসটা কি, আসলে কি বলতে চাচ্ছে ওরা। সমৃদ্ধি মানে হচ্ছে, ওরা ডেফিনেশনে কি বলে, ওরা ডেফিনেশনে বলে যে একটা জায়গায় এক ধরনের বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণীগুলো অনেক পরিমাণ আছে, এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে তোমার সমৃদ্ধি। মানে দেখো, বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যা উপস্থিতি। তার মানে একটা জায়গায় ধরো মনে এই রুমটার মধ্যে আমি আছি, সাথে ধরো মনে করো যে তোমার গরু আছে, ছাগল আছে, সবাই আছে। ঠিক আছে, গরু ছাগল সবাই আছে, এখানে কুকুর আছে, তোমার বিড়াল আছে, মহিষ আছে, ভেড়া আছে। একটা সেম জায়গার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণীর বেশি পরিমাণে থাকা, এটাকে বলা হয় প্রজাতির সমৃদ্ধি। ঠিক আছে, এর কথাটা বুঝতেছো? একটা নির্দিষ্ট জায়গায় বাস্তুতন্ত্র বলতে পারো, একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন প্রজাতির, মানে মানুষ, গরু, ছাগল, মুরগি, ভেড়া যা যা আছে, বিভিন্ন ধরনের প্রাণীর, বিভিন্ন প্রজাতির প্রাণীর ব্যাপক সংখ্যায়, মানে অনেক বেশি সংখ্যা যদি থাকে, সেটাকে বলা হয় প্রজাতির সমৃদ্ধি। প্রজাতির সমৃদ্ধি, ঠিক আছে। প্রজাতির সমৃদ্ধি জিনিসটা তাহলে কি বলতেছি, একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ধরনের প্রাণীর বেশি পরিমাণে থাকাকে বলে আমরা কি, প্রজাতির সমৃদ্ধি। ওকে, প্রজাতির সমৃদ্ধি বলে। আরেকটা কথা আছে প্রজাতির তোমার সমতা। সমতা মানে কি? সমতা হচ্ছে ধরো আমার এই রুম আছে, পাশে আর একটা রুম আছে, তোমাদের ধরো জাকি ভাই ওখানে ক্লাস নিচ্ছে, জাকি ভাইয়া ক্লাস নিচ্ছে, আমি এখানে ক্লাস নিচ্ছি। এখন আমার রুমে অনেকগুলো গরু ছাগল মুরগি ভেড়াটারা আছে, ওই জাকি ভাইয়ের রুমেও অনেকগুলো গরু ছাগল মুরগি ভেড়া আছে। ঠিক আছে, তো এই যে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, আমার এখানে ধরো গরু আছে 2টা, মুরগি আছে 4টা, ছাগল আছে 3টা, এই যে
পরিমাণ আছে, ধরো সব মিলে 10টা প্রাণী আছে। আবার দেখো জাকি ভাইয়ের ক্লাসে এরকম ধরো 20-30টা প্রাণী আছে এরকম। হ্যাঁ, এই যে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে প্রাণীর যে কম বেশিটা, ঠিক আছে, এই রুমে একটু কম আছে, তার মানে এই রুমের প্রাচুর্যতা কম হবে। প্রাচুর্যতা মানে হচ্ছে কতটুক আছে এখানে। আমার ক্লাসের মধ্যে ধরো 10টা প্রাণী আছে, গরু ছাগল মুরগি ভেড়া টেড়া মিলাই দিলে 10টা আছে। আবার জাকি ভাইয়ের ক্লাসে তোমার 20টা আছে, ধরো মনে করো 20টা আছে। এখন এই যে 20টা আছে ওর কাছে, আমার কাছে 10টা আছে, তার মানে কি একটু আনইভেন হইলো না? আমার কাছে কম আছে, ওর কাছে বেশি আছে। তাহলে এটাকে বলবো আমার ক্লাসে প্রাণীর প্রাচুর্যতা কম, আবার হচ্ছে ওর ক্লাসে প্রাচুর্যতা বেশি। এই যে তোমার জাকি ভাইয়ের ক্লাসে প্রাচুর্যতা বেশি, আমার ক্লাসে অনেক কম, এদের মধ্যে যদি আমি ধরো চিন্তা করলাম না তোমার কাছে আমার কাছে 10টা, ওর কাছে 20টা আছে, তুমি আমাকে 5টা দিয়ে দাও, তাহলে আমাদের কি হবে? আমার এখানে 15টা থাকবে, ওর কাছে 15টা থাকবে। যেহেতু 15টা থাকবে, তার মানে কি এখন সমতা হইলো, একটা তোমার হচ্ছে যে ব্যালেন্স হইলো। এই ব্যালেন্সটা হচ্ছে প্রজাতির তোমার কি সমতাটা, যে দুইটা জায়গার মধ্যে যে প্রাণীগুলো কিভাবে আছে, তাদের সংখ্যাগুলো কেমন হচ্ছে, প্রাচুর্যতা কেমন হচ্ছে, তার মধ্যে এটাকে বলতেছে কি প্রজাতির সমতা বলতেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যাকে ভাই আইসিডি ক্লাস নেই, তোমরা চিনো না? তোমার হচ্ছে যে যাকে ভাই আইসিডি ক্লাস নেই। ওকে, তাহলে এই দেখি, তাহলে সমতাটা বুঝে গেলাম মোটামুটি। দেখো কথা বলতে বলছে কোন প্রজাতির সদস্যের সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থিতিশীল থাকে, তাহলে একটা উচ্চ সমতায় আছে বলে মনে করা হয়। আবার অন্যদিকে সদস্যের সংখ্যা যদি প্রজাতির অস্থিতিশীল থাকে, তার সেটাকে বলা হয় কম সমতায় আছে। তার মানে বুঝতে পারতেছে যে একটা জায়গার মধ্যে যখন মানে কি প্রজাতির সংখ্যাগুলো অনেক বেশি আছে, সব জায়গায় বেশি, মোটামুটি সব জায়গায় বেশি বেশি আছে। আমার এই জায়গায় ধরো 20টা প্রাণী আছে, ওর ওখানে 20টা প্রাণী আছে, অন্য একটা রুমে 20টা আছে, তখন বুঝতে পারছি সব জায়গায় সমতা ভালোই আছে, উচ্চ সমতার মধ্যেই আছে। দেখতে পাচ্ছে আমার রুমে 3টা, জাকির রুমে 1টা, ওই রুমে 1টা। ঠিক আছে, এই যে আমাদের সংখ্যাগুলো কমে যাচ্ছে, প্রজাতির সংখ্যাগুলো কম আছে, এটাকে বলতেছে কি অস্থিতিশীল অবস্থায় আছে, আমাদের সমতাটা কম আছে। বুঝতে পারছি কথাগুলো? এইটাই হচ্ছে আমাদের প্রজাতির সমতা। তাহলে মোটামুটি প্রজাতিগত বৈচিত্র্যতা বুঝে গেলাম এখানে। এখন আমরা আরেকটা দেখবো প্রজাতির মধ্যে ডিফারেন্স। একজন বলছে প্রজাতির ব্যাপারটা বুঝি নাই। প্রজাতির মধ্যে বোঝাচ্ছি যে প্রজাতি মানে একটা বিড়াল, একটা কুকুর, ঠিক যদি এখানে একটা গরু থাকে, ছাগল থাকে, তার মানে বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী আছে, এটাকে বলছি আমরা প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, তুমি জাস্ট চিন্তা করো, তোমার বাসার সামনে তুমি তাকাইলে দেখো গরু আছে, ছাগল আছে, তারপর মুরগি আছে, কিছু ধরো মনে হয় সেখানে কুকুর টুকুর আছে, বিড়াল টেড়াল আছে। এই তোমার বাসার সামনেও কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, বিভিন্ন প্রজাতির প্রাণী। এই যে বিভিন্ন প্রজাতির প্রাণী, এটার কারণ হচ্ছে প্রাণীর বৈচিত্র্যতা, হচ্ছে কারণ প্রজাতিগত বৈচিত্র্যতা, বিভিন্ন প্রজাতির প্রাণী তোমার কাছে পাওয়া যাচ্ছে। যদি এমন হইতো যে তোমার বাসার সামনে শুধুমাত্র গরু আছে আর কিচ্ছু নাই, পুরা তোমার বাসার এরিয়ার মধ্যে গরু ছাড়া কিচ্ছু নাই, যেহেতু কিচ্ছু নাই, তখন তার মানে কি তোমার বাসার সামনে ওই পরিবেশে প্রাণীর বৈচিত্র্যতা একদমই নাই, কারণ শুধুমাত্র এক ধরনের প্রাণী আছে আর কিছু নাই এখানে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। এই যে রাকিব জানি কি করতেছে, রাকিবের সাথে কি সমস্যা, উষা রাকিবের সাথে মারামারি করতেছে, লুৎফা রাকিবের সাথে মারামারি করতেছে। কেন ভাই, রাকিব কি এমন করে ফেলছে যে রাকিবের সাথে মারামারি করতে হবে? কি কাহিনী করতেছে রাকিব? আসেন আমরা সামনের দিকে যাই একটু একটু করে। তাহলে দেখো একটা পরিবেশের মধ্যে হাতি আছে, তোমার দোয়েল পাখি আছে, মাছ আছে, দুষ্টামি করতেছে এরা। আবার যাই হোক, ওখানে তোমার ইয়া আছে, ব্যাং আছে, স্নেল আছে, তোমার হচ্ছে স্টারফিশ আছে, এই যে বিভিন্ন ধরনের আছে, সেটাকে কি বলতেছি আমরা প্রজাতিগত বৈচিত্র্যতা। আরেকটা দেখবো, সেটা হচ্ছে গুরুত্বগুলো পড়ে নিবা। হ্যাঁ, ওকে। আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বোঝাচ্ছে, আমরা জানি বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়। বাস্তুতন্ত্র তোমরা ক্লাস 8, 9, 10 সব জায়গায় পড়ে আসো, তাই না? রাকিব আর্টসের, ওর একটু মন চাইছে বায়োলজি ক্লাস করবে, ভাবছে বায়োলজি ক্লাসের ভিতরে দুষ্টুমি দেখাবে, কিছু ভিডিও দেখাবে, মনে হয় ভাইয়া কিছু দুষ্টু করবে, ও শুনছে, বুঝছো? রাকিব আসলে শুনতে পারছে যে
ক্লাস এইচএসসি এর বায়োলজির মধ্যে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে দুষ্টামি আছে। এই দুষ্টামি গুলো শুনছে, চিন্তা করলো যে ভাইয়া মনে আছে পড়াবে, দুষ্টামিটাই পড়াবে, এই জন্য ওটা আগ্রহ নিয়ে আসে। তোমরা মারামারি করতেছো কেন? ও আগ্রহ নিয়ে থাকুক না, একটু দেখুক না কি হচ্ছে না হচ্ছে, যখন দেখবে অনেক বেশি পড়া চলে যাবে, এমনি টেনশন করার কিছু নাই। বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো কথাটা? আচ্ছা, আর নাদিম কোন পার্টটা বুঝেন নাই বলে ফেলেন, কোন পার্ট? আচ্ছা ধীরে ধীরে কথা বলবো, ঠিক আছে। নিশাদের মনে হয় একটু স্লো কথা বললে ভালো হবে। ওকে ঠিক আছে, বলবো, কোনো সমস্যা নেই, একটু আস্তে আস্তে বলবো। আজকে থেকে তোমাদেরকে অনেক আস্তে আস্তে পড়াবো। এই যে রকি মারামারি করতেছো, তুমি হচ্ছে যে ওই ক্লাসের ওই ছেলে যে ক্লাসের মধ্যে আইসাই তুমি হচ্ছে এরে ওরে মারামারি করতেছো। আচ্ছা ঠিক আছে, ওই শিখো। আচ্ছা ঠিক আছে, আরো আস্তে বলবো, আরো আস্তে আস্তে বলবো, ঠিক আছে। নাদিম তুমি কোনটা কোন পার্টটা বুঝেন নাই বলেন তো? রাকিবকে নিয়ে মারামারি করো না, রাকিব থাকুক, তাই দেখতে আসে, দেখুক, দেখে ফেলুক। নাদিম আচ্ছা, আগের পার্ট মানে হচ্ছে প্রজাতিগতটা, প্রজাতিগত মানে ব্যাপারটা বুঝো। প্রজাতিগত বলতে বোঝাচ্ছে একটা জায়গায় অনেক ধরনের প্রাণী আছে। ধরো মনে করো যে তোমার বাসার মধ্যে, ধরো তুমি তোমার বাসার সামনে একটা জায়গা আছে, এই বাসার সামনে একটা ধরো একটা এরিয়া, ওই এরিয়ার মধ্যে গরু আছে, ছাগল আছে, বিড়াল আছে, কুকুর আছে, শিয়াল আছে, বাঘও আছে, গন্ডারাও আছে, হরিণও আছে, আবার তুমিও আছো। এই যে তোমার হচ্ছে এতগুলো প্রাণী একটা জায়গার মধ্যে আছে, তার মানে কি তোমার পরিবেশটা অনেক ডাইভার্স। মানে তোমার পরিবেশের মধ্যে অনেক বৈচিত্র্যতা আছে, তোমার পরিবেশের মধ্যে প্রাণীদের বৈচিত্র্যতা অনেক বেশি, কারণ বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে তোমার কাছে আছে, বিভিন্ন রকমের প্রাণী আছে, তাই না? শুধুমাত্র যদি এমন হইতো যে তোমার বাসার সামনে জায়গাটার মধ্যে শুধুমাত্র কুকুর আছে, কিচ্ছু নাই, শুধুমাত্র কুকুর আছে, কিচ্ছু নাই, ঠিক আছে, যদি এমন হয়ে থাকে, তো এমন হয়ে থাকলে সেটাকে তুমি কিন্তু বৈচিত্র্য বলতে পারো না। তোমার বাসার সামনে কি বলতে পারবা তুমি এটাকে ডাইভার্স এরিয়া? ডাইভার্স বলতে পারবে না, কারণ তোমার বাসার সামনে শুধুমাত্র কুকুর আছে আর কিচ্ছু, কোনো প্রাণী নাই, তুমিও ধরো নাই, তুমি দূর থেকে দেখতেছো একটা জায়গায়, ওখানে শুধুমাত্র কুকুর আছে, তার মানে ওই জায়গাটার মধ্যে বৈচিত্র্যতা নাই, তার মানে ডাইভার্সিটি সেখানে নাই। আমরা বলতেছি ডাইভার্সিটি হচ্ছে একটা এরিয়ার মধ্যে প্রাণীর বৈচিত্র্যতা আসছে, মানে ডাইভার্সিটি আসতেছে। কিভাবে আসবে? যখন বিভিন্ন প্রজাতির প্রাণী সেখানে থাকবে, বিভিন্ন প্রজাতির প্রাণী সেখানে থাকবে, তখন আমরা বলবো ওই জায়গাটা হচ্ছে অনেক ডাইভার্স এরিয়া, অনেক ডাইভার্স এরিয়া। আমরা এটা আবার সুন্দর একটা উদাহরণ আমরা মনে করি, আমরা মানে এই ডাইভার্সিটির ব্যাপারটা আমরা বলি অনেক বেশি। ধরো মনে করো যে তোমার ফ্রেন্ড সার্কেল, ধরো মনে করো, আমি যদি আমার উদাহরণ দিই, আমার ফ্রেন্ড সার্কেল যদি চিন্তা করি, আমি কলেজ লাইফে আমাদের মোটামুটি ধরো মনে করো যে 10 জন ফ্রেন্ড ছিল, আমার ক্লোজ ফ্রেন্ড। 10 জন ফ্রেন্ড তো অনেক থাকে, 10 জন ফ্রেন্ড থাকে, ঠিক আছে, 10 জন ফ্রেন্ড ধরো চিন্তা করো। এই 10 জন ফ্রেন্ড, আমরা 3 জন আমরা ডাক্তার, 2 জন আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের কয়েকজন হচ্ছে আবার বিবিএ এমবিএ করে দেশের বাইরে জব করতেছে, বিভিন্ন জায়গা থেকে মানে ধরো পাশ করে, কেউ বিদেশে আছে, কেউ দেশে আছে, কেউ সরকারি জব করে, কেউ বেসরকারি জব করে, কেউ ধরো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ তোমার ধরো হচ্ছে যে ব্যাংকার, এরকম ধরো মনে করে চিন্তা করো যে এরকম আমার ফ্রেন্ড সার্কেল কি, তার মানে বিভিন্ন প্রফেশন এখানে আছে, বিভিন্ন প্রফেশন, তার মানে আমরা সবাই ডিফারেন্ট এরিয়া, মানে ডিফারেন্ট ক্যারিয়ার লাইন চুজ করে আসছি। তার মানে আমি এটা বলবো যে আমার ফ্রেন্ড সার্কেলটা অনেক ডাইভার্স, মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বৈচিত্র্যতা আছে, ঠিক আছে, এটা বলতে পারি। আবার ধরো মনে করো সেম মানুষটাই, ধরো আমি আমার কলেজের, ধরো মেডিকেল কলেজের ফ্রেন্ড, আমরা সবাই ডাক্তারি পড়ছি, তার মানে সবাই ডাক্তার এখন আমরা, তার মানে আমার যদি মেডিকেল ফ্রেন্ড সার্কেল চিন্তা করে, সেখানে কোনো ডাইভার্সিটি নাই, কারণ আমরা সবাই ডাক্তার সেখানে। বাট ডাইভার্সিটি কখন আসবে? যখন দেখা যাবে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ নিউরোলজির ডাক্তার, কেউ কার্ডিওলজি ডাক্তার, কেউ ধরো চোখের অপথলমোলজি ডাক্তার, কেউ তোমার ডার্মার ডাক্তার, কেউ ধরো ডেন্টিস্ট, কেউ ধরো মনে করো যে তোমার ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, কেউ ধরো মনে করো কার্ডিও সার্জন। এই যে আমার ফ্রেন্ড সার্কেল তখন ডাইভার্স হয়েছে যখন আমার আশেপাশে সবাই ডিফারেন্ট এরিয়া চলে গেছে, তাদের ক্যারিয়ার লাইন ডিফারেন্ট হয়ে গেছে। এটাকেই বলতেছে আমরা বৈচিত্রতা বা ডাইভার্সিটি, ঠিক আছে? তাহলে এখন প্রাণীর মধ্যে চিন্তা করো জিনিসটা, আমার একটা এরিয়ার মধ্যে যদি অনেক ধরনের প্রাণী দেখতে পাই, গরু, ছাগল, ভেড়া, মহিষ, তোমার কুকুর, বিড়াল সব দেখতে পাই, তখন আমি বলবো ওই জায়গার মধ্যে প্রজাতিগত অনেক বৈচিত্র্য দেখা যাচ্ছে, প্রজাতিগত অনেক ডাইভার্সিটি দেখা যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? নাদিম নাকি জিজ্ঞেস করছিল, এখন কি প্রজাতিগত ব্যাপারটা বুঝতে পারছি? একটু মাথা ঢুকছে কিছুটা?
এই রাকিব দুষ্টামি করো না, শুনতে আসো, শুনো খালি কথা। কেমন বুঝতে পারছি এখন? আইডিয়া ঢুকছে মাথায়? বুঝতে পারছো এখন? জিনিসটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এবার আরেক ধরনের ডাইভার্সিটি দেখা যায়, আরেক ধরনের, সেটা কোনটা? বাস্তুতান্ত্রিক ডাইভার্সিটি। এই জিনিসটা কি? এই জিনিসটা তোমার হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার আমরা আগে থেকে বাস্তুতন্ত্রটা পড়ে আসছে। বাস্তুতন্ত্র জিনিসটা কি? আমরা জানি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পরিবেশ এবং প্রাণীর মধ্যে যে সম্পর্কটা থাকে এটাকে বলা হয় বাস্তুতন্ত্র বলে, তাই না? এটাকে বলি আমরা বাস্তুতন্ত্র। তাহলে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পরিবেশ, জীব এবং জড় এই দুইটার মধ্যে যে সম্পর্কটা পাই সেটাকে আমরা বলি বাস্তুতন্ত্র। এখন ধরো মনে করো আমরা নিলাম একটা পুকুরের বাস্তুতন্ত্র, এটা ছোটকাল থেকে আমরা পড়ে আসছে। পুকুরের মধ্যে কি আছে? পুকুরের মধ্যে গাছপালা আছে যেগুলো উৎপাদক হিসেবে থাকে। তারপর হচ্ছে যে আমাদের প্রথম স্তরের খাদ্য থাকে, ছোট ছোট মাছ থাকে যারা হচ্ছে গাছপালা খায়। দ্বিতীয় স্তরের খাদ্য থাকে যারা ছোট ছোট মাছ গুলা খায়। এরপরে বড় মাছ থাকে যারা ছোট মেজো মাছগুলা খায়। এরপরে এগুলা যখন মারা যায়, মারা গেলে পুকুরের নিচে মাটিতে চলে যায়, তখন সেখানে ব্যাকটেরিয়া থাকে বিভিন্ন ধরনের। এরা হচ্ছে কি করে? ওদেরকে তোমার বিয়োজক হিসেবে কাজ করে, বিয়োজক হিসেবে। তার মানে এই যে পরিবেশের মধ্যে, একটা পুকুরের পরিবেশের মধ্যে যে সম্পর্ক দেখতে পাচ্ছি এটাকে এজ হোল আমরা বলি একটা পুকুরের বাস্তুতন্ত্র, তাই না? এটাকে বলি আমরা একটা পুকুরের বাস্তুতন্ত্র। এখন তুমি চিন্তা করো, একটা পুকুরের মধ্যে এই মাছ টাছ নিয়ে যা যা বললাম, এটার সাথে যদি আমি চিন্তা করি, একটা সাগরের চিন্তা করি, সাগরের ক্ষেত্রে কি এই ছোট মাছ, এই তোমার রুই কাতলা নিয়ে কথাবার্তা বলবো? অবশ্যই না। সাগরের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কথা বলবো। সাগরের ক্ষেত্রে আমরা উৎপাদকের ক্ষেত্রে আমরা বলবো তোমার হচ্ছে বিভিন্ন কোরাল টোরাল থাকবে, কোরাল রিফ থাকবে, ওখান থেকে তোমার ছোট ছোট উদ্ভিদ থাকবে, উদ্ভিদ গুলো আমাদের খাবার যোগান দিবে, উৎপাদক হিসেবে কাজ করবে। তারপর দেখবো ছোট ছোট মাছ দেখবো, ওখানে বড় মাছের ক্ষেত্রে সে তিমি পর্যন্ত চলে যাবে, তিমি, হাঙ্গর সব মাছ চলে আসবে, তাই না? তার মানে যখন বাস্তুতন্ত্র চেঞ্জ হচ্ছে, আমার পরিবেশের মধ্যে প্রাণীগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বাস্তুতন্ত্র চেঞ্জ হচ্ছে, প্রাণীগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক তেমন ভাবে চিন্তা করো, যদি এখন আমরা চিন্তা করি যে একটা মরুভূমির ক্ষেত্রে, ঠিক আছে, মরুভূমির ক্ষেত্রে কি আছে? মরুভূমির ক্ষেত্রে আমার প্রাণী টাণী সব চেঞ্জ হয়ে যাবে। ওখানে কি তুমি মাছ পাবা? মাছ পাবা না। ওখানে কি তুমি সাগর মাছ পাবা? পাবা না। ওখানে তুমি কি পাবা? ওখানে তুমি উট পাবা, ওখানে তুমি হচ্ছে ওখানে সাপ পাবা, মরুভূমি তুমি হচ্ছে যে ইয়া পাবা, স্করপিয়া পাবা। ঠিক আছে, এই যে তোমার যেই এরিয়া চেঞ্জ হচ্ছে, বাস্তুতন্ত্র চেঞ্জ হচ্ছে, সাথে সাথে তোমার প্রাণীদের সংখ্যা, প্রাণীদের তোমার ভেরিয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই বলতেছে, এটাই আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা বলতেছে যে যখন ভৌগোলিক পরিবেশগুলো চেঞ্জ হয়ে যায় তখন তার সাথে সাথে প্রাণীদের ব্যাপারটাও চেঞ্জ হয়ে যায়, প্রাণীদের যে ভেরিয়েশনটাও চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। এটাই হচ্ছে মেইন কথা। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যর বেসিক কথাই হচ্ছে এটা, যে আমাদের পরিবেশ যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের একটা বাস্তুতন্ত্র চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে প্রাণী চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে উদ্ভিদ চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে জাস্ট বিকজ পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। জাস্ট বিকজ নর্মাল ধরো বাংলাদেশে যেই ধরনের তুমি প্রাণী দেখবা, বাংলাদেশে ধরো একটা নির্দিষ্ট এরিয়া, ধরো তুমি ধরো চিন্তা করো ঢাকার মধ্যে, ঢাকা বাদ দাও, ধরো তুমি একটা জেলার নাম বলো না যেখানে অনেক বেশি কোনো প্রাণী পাওয়া যায়, যাই বাদ দাও, আমি ধরো মনে করো যে সুন্দরবনের মধ্যে আমরা যেই ধরনের প্রাণী দেখবো, সুন্দরবনের যে সকল প্রাণীগুলো দেখবো, সুন্দরবনের যেই উদ্ভিদগুলো দেখবো, গোলপাতা, তোমার হচ্ছে সুন্দরী গাছ, এই গাছগুলো দেখবো, এই ধরনের প্রাণী এবং উদ্ভিদ তুমি কি আমাজন বনে পাবা? ওখানের প্রাণী উদ্ভিদ চেঞ্জ না? ওখানে সব চেঞ্জ হয়ে গেছে না? এই যে তোমার পরিবেশ চেঞ্জ হয়েছে, সাথে সাথে প্রাণী চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে উদ্ভিদ চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। এটাই বলতেছি যে বাস্তুতন্ত্র কারণে আমাদের প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যে ভেরিয়েশনটা আসতেছে, এটাই হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। কথা কি ধরতে পারছি? একটু মাথা ঢুকছে? একটু ঢুকছে কিনা বলো তো? আমরা নতুন নতুন স্টুডেন্ট, আমরা মাত্র শিখতেছি, এখন নতুন নতুন জানতেছি ব্যাপারটা নিয়ে, মাত্র বইটা খুললাম যেহেতু, সেক্ষেত্রে আমরা একদম 100% যতটুকু বুঝতে পারছি ততটুকু দিয়ে চলবে। পরবর্তী যখন রেগুলার ক্লাস করবা তখন আমরা একদম ভেঙে ভেঙে প্রতিটা জিনিস আবার বলবো, তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার জন্য যতটুকু বলতেছি ততটুকু বুঝছো কিনা, বেসিক জিনিস ধরতে পারছো কিনা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কেন বলতেছে এখানে, এটা উত্তর ধরতে পারছি আমরা? বুঝছি জিনিসগুলো বুঝছি।
বলতো একটু। এই দুষ্টামি করতেছে দুষ্টুগুলা, মিলি দুষ্টামি করতেছে, তাজ নূর দুষ্টামি করতেছে, কেন দুষ্টামি করতেছে জানি না। তারপর রাজ দত্ত ইয়ে নিয়ে বলতে যাচ্ছে, উষা দুষ্টামি করতে, উষা শুরু থেকে দুষ্টামি করতেছে, প্রথমে রাকিবের পিছনে পড়ছিল, এখন রাজ দত্তের পিছনে পড়ছে। কি ভাই মারামারি করতেছো কোন ক্লাসে? এই যে তাজনুর খেপে গেছে, তুই করে কেন বললা, মাথাটাই গরম। ঠিক আছে, মোটামুটি আইডিয়া পেয়ে গেছি, মোটামুটি। তাহলে এই তিনটা বেসিক কারণ, এই তিনটা কারণে আমরা প্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্যতা পেয়ে যাই, আমরা ভ্যারিয়েশনটা দেখতে পাই, ডাইভার্সিটি দেখতে পাই। ঠিক আছে, তাহলে একটা কি প্রথমে কি বললাম, রিক্যাপ করে একটু। প্রথমে বলছি জিনগত, জিনগত কি বললাম, জিনগত বললাম যে আমরা ক্লাসের মধ্যে দেখো বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছি। এই যে উষা, তারপর হচ্ছে তাজিনুর মাথা গরম, তারা একটু খেপে আছে ক্লাসের মধ্যে, কে কাকে তুমি বললো, কে তুই বললো, তার মাথাটা গরম। আমরা ধরো মনে করো যে তন্ময় ছেলেটা ভালো ছেলে, সে ক্লাসের মধ্যে ক্লাস করতেছে, এন্ড ক্লাস করে সে বিন্দাস, সে চুপচাপ বলছে ভাই বুঝছি, ভাই বুঝি নাই, ভাই বিন্দাস, সে নিজের মতো আনসার করতেছে, ক্লাসের মধ্যে কার সাথে মারামারি করতেছে, কিছু করতেছে। তার মানে দেখো আমাদের এই যে জেনেটিক্যালি আমরা ডিফারেন্ট সবাই থেকে, ঠিক আছে, সবাই থেকে ডিফারেন্ট আমরা। এই যে আমরা একটা পরিবেশের মধ্যে বসবাস করতেছি, আমরা জেনেটিক কারণে আমাদের বৈশিষ্ট্য জিনের কারণে চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমরা সবাই ডিফারেন্ট। এটা একটা ডাইভার্সিটি, আবার বললাম প্রজাতিগত বৈচিত্র্য বলতে বোঝাচ্ছি যে একটা পরিবেশের মধ্যে গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, ভেড়া আছে, তুমি আছো, আমি আছি, যে একটা পরিবেশের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাচ্ছি। এটার কারণে আমাদের পরিবেশের মধ্যে যে ডাইভার্সিটি আসতেছে, এটাকে আমরা বলতেছি কি, এটাকে বলতেছি আমরা প্রজাতিগত বৈচিত্র্যতা। আবার বলতেছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। যেমন ধরো মনে করো যে একটা পরিবেশের মধ্যে যেই ধরনের প্রাণী বা যে ধরনের উদ্ভিদ পাওয়া যাচ্ছে, যেমন ধরো তোমার সুন্দরবনে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সেখানে হরিণ আছে, বানর আছে, সেখানে তোমার সুন্দরী, গেওয়া, কেওড়া অনেক গাছ আছে। এই গাছগুলো যখন পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন ধরো তোমার হচ্ছে অ্যামাজন তোমার আফ্রিকার মধ্যে, সেখানে যে চেঞ্জ হচ্ছে, সেই পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে ওখানে কি তোমার রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে আছে, ওখানে কি তোমার সুন্দরী, গেওয়া, কেওড়া আছে ওখানে? না, ওখানে ডিফারেন্ট উদ্ভিদ আছে, ডিফারেন্ট প্রাণী আছে, ওখানে সিংহ আছে, ওর বিভিন্ন রকম আছে, তাই না? এই যে পরিবেশ চেঞ্জ, প্রাণী চেঞ্জ, উদ্ভিদ চেঞ্জ, সব চেঞ্জ। তার মানে বাস্তুতন্ত্র চেঞ্জ হওয়ার কারণে আমাদের প্রাণী এবং উদ্ভিদের মধ্যে ভ্যারিয়েশন আসে, ডাইভার্সিটি আসে। এটা হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। ঠিক আছে, তিনটা জিনিস আবার রিক্যাপ করে দিলাম এক যাতে বোঝার জন্য, এক সহজে যাতে আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে প্রায় আসে, এখানে অনেক কথা বলছি, এগুলো তুমি বইতে পরে যখন পড়বো তখন দেখবা। এখানে দেখছো বিভিন্ন বাস্তুতন্ত্র দেখাইছে, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রাণী আসতেছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ আসবে। ওকে, আমরা এটা আমি বলি একটু, একটা কোশ্চেন হয় ইন জেনারেল, জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায়? এখন তুমি বলো ভাই হটস্পট বলতে আমি বুঝি যে আমার মোবাইল নেট না থাকলে আরেকজনের ফোন থেকে আমি হচ্ছে তোমার একটা নেট চালু করে আমি আবার ওয়াইফাই নিয়ে ফেলি, এটা হচ্ছে আমার কাছে হটস্পট। বাট বায়োলজির কথায় হটস্পট ডিফারেন্ট থিং। বায়োলজিতে কি বলে? বায়োলজিতে বলে যে হটস্পট হচ্ছে এমন একটা জায়গা, সেখানে গরম না, এমন একটা জায়গায় যেখানে বৈচিত্র্যতা অনেক বেশি। কথাটা একটু একটু ভেঙে বলি। ধরো মনে করো এই জায়গায় অনেকগুলো গাছ আছে, হ্যাঁ, ধরো মনে করো অনেকগুলো গাছ আছে, সবগুলো গাছ সেম, ধরো এটা গোলপাতার গাছ, ওকে, গোলপাতার গাছ, সবগুলোই গোলপাতার গাছ, সবগুলো সেম, ওকে। আরেকটা জায়গা আছে, যে জায়গার মধ্যে অনেকগুলো গাছ আছে বাট সবগুলো গাছ ডিফারেন্ট। বুঝে নাও, মানে অনেকগুলো ডিফারেন্ট আছে আর কি, হ্যাঁ, আমি তো সব ডাক দিতে গেলে অনেক টাইম যাবে। ওকে, তাহলে বুঝতে পারতেছি যে এমন একটা এরিয়ার কথা বলছে, ধরো এখানে আমি শেষ করে দিই আসলে,
দেখো এমন একটা এরিয়ার কথা বলছি যেই জায়গায় অনেক গাছ আছে বা সবগুলো গাছ এখানে ডিফারেন্ট, সবগুলো গাছ এখানে ডিফারেন্ট। তাহলে এই জায়গা আর এই জায়গার মধ্যে পার্থক্য কি? এই জায়গা দুই পার্থক্য হচ্ছে এই জায়গার মধ্যে যে গাছগুলো আছে সবগুলো গাছ একরকম, সেম সেম গাছ, এখানে সব গাছ সেম। আর এই জায়গাটার মধ্যে যতগুলো গাছ আছে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট গাছ। কোনটা হচ্ছে তোমার গেওয়া, কোনটা কেওড়া, কোনটা সুন্দরী, তোমার কোনটা হচ্ছে যে তোমার ঝাউ গাছ, কোনটা হচ্ছে কাঁঠাল গাছ, কোনটা আম গাছ। এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, এই যে বিভিন্ন ধরনের গাছ, তার মানে এখানে বিভিন্ন ধরনের, বা এটাকে সুন্দর করে যদি বলি বিভিন্ন প্রজাতির গাছ দেখতেছি এখানে আমরা। বলো টাইপ, বলে এটাকে টাইপ বলি। তার মানে বিভিন্ন ধরনের গাছ আছে। এই যেই জায়গার মধ্যে উদ্ভিদের ভ্যারিয়েশন বা একটা জীবের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে আমরা বলবো হটস্পট বলবো। এটাকে আমরা কি বলবো? হটস্পট বলবো। তার মানে হটস্পট বলতে বোঝায় এমন একটা জায়গায় যেই জায়গায় জীবের ডাইভার্সিটি অনেক বেশি, যেখানে জীবের ডাইভার্সিটি অনেক বেশি। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হটস্পট। প্রাণী বৈচিত্র্যের হটস্পট বলতে বোঝাচ্ছে এমন একটা জায়গায় যেখানে ডিফারেন্ট টাইপ বা ডাইভার্সিটি দেখা যাচ্ছে। বুঝতে পারছি জিনিসটা? তাহলে হটস্পটটা বুঝে গেছি। হটস্পটটাকে বুঝছি। এই যে বেলুন বেলুন বলতেছে, আমি এখন গাছ আঁকতে পারতেছি না, এই জন্য আমি বেলুন আঁকতেছি। ঠিক আছে, এগুলো ধরে নাও, গাছ ধরে নাও। ঠিক আছে, এখন কি আমরা এই হটস্পটটা আইডিয়া পাইছি? হটস্পট জিনিসটা কি? এখন তোমাকে কেউ জিজ্ঞেস করলে হটস্পট দে, যদি জিজ্ঞেস করে তুমি কি তাকে কি কি দিবা? গাছ দিবা নাকি তুমি মোবাইল থেকে নেট দিবা? তুমি বলবা যে ভাই নেট দিতে পারবো না, কিন্তু আমার কাছে আছে পরিবেশ বান্ধব গাছ, কারণ আমি বায়োলজিতে শিখছি, বায়োলজিতে আমাকে শিখাইছে যে আমার একটা জায়গার মধ্যে যদি ডিফারেন্ট টাইপ গাছ বা তোমার উদ্ভিদ বা প্রাণী বা জীব পাই, তাহলে আমি ওই জায়গাকে আমরা হটস্পট বলি। ঠিক আছে, ওইটা তোমাকে দেখাতে পারবো। এই ওকে, বুঝতে পারছি কথাগুলো? আইডিয়া পাইছি, আইডিয়া পেয়ে গেছি জিনিসটা কি বললাম। এই যে উদয় গোস্বামী এসে সুন্দর করে কোশ্চেন করতে, সবাই বলো তো হটস্পট কি বলো। আচ্ছা ঠিক আছে, চলো এবার সামনের দিকে যাই। এখন আমি যে কথাটা মেনলি প্রথম বলছিলাম যে আমাদের যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিন্থ, একানোডা মাটা, কডাটা, অনেক কিছু পড়ছি না ছোটকালে। এই যে অনেকগুলো ভাগ পড়ছি, এই ভাগগুলো কেন হচ্ছে, কিসের ভিত্তিতে এই ভাগগুলো করছি, কেন ভাগ করছি, এগুলো হচ্ছে ভিত্তি। ভিত্তিটা হচ্ছে এখানে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো হচ্ছে দেহের আকারের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করছি, সংগঠন ক্রমমাত্রা ভাগ করছি, জীবন পদ্ধতি ভাগ করছি, ক্লিভেজ ভাগ করছি। এগুলো সবগুলোই আস্তে আস্তে পড়াবো ক্লাসের মধ্যে। আজকে হয়তো সব পড়াতে পারবো না, আমি কয়েকটা আইডিয়া দিয়ে যাবো, জাস্ট বেসিক কথাটা আইডিয়া দিয়ে যাব। ঠিক আছে, তাহলে বাকিটা আমরা তোমার পরে যখন মেইন ক্লাস করবা, তোমরা পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, তখন তোমাদেরকে একটা চ্যাপ্টার অনেকদিন টাইম নিয়ে পড়া বাচ্চা করে, তখন তোমাকে পুরোটা পড়া দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে অনেক কিছু বলতে হবে, সো আমরা বেসিক একটা আইডিয়া নেই এখান থেকে। এই আণুবীক্ষণ, এই দেহের আকার নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, জাস্ট আইডিয়া বুঝো যে আমাদের পরিবেশে কোনো আছে আণুবীক্ষণিক প্রাণী আছে যেগুলো এত ছোট ছোট আছে, অণুবীক্ষণ যত দেখা যায় না। কোনগুলো আছে অনেক বড় বড়, হ্যাঁ অনেকগুলো বড় বড় প্রাণী আছে। এটা বেসিক পার্থক্য, দেখলে বোঝা যায় যে কোনটা ছোট কোনটা বড়। সিয়াম কি বুঝো নাই বলো, কোন পার্টটা বুঝো নাই? স্পেসিফিক বলবা যে কোন পার্টটা বুঝো নাই। আচ্ছা আমি কোন বই পড়াচ্ছি? আমি পড়াচ্ছি হচ্ছে তোমার গাজী আজমল স্যারের বই। ঠিক আছে, ওকে আচ্ছা। সবই কি মুখস্থ করতে হবে? বেসিক জিনিস যদি বুঝে যাও, আর কিছু নেমনিক দিব যখন ক্লাস পড়াবো বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য। বৈশিষ্ট্যগুলো থেকে কোশ্চেন আসে, তো ওগুলা নেমনিক দিয়ে মনে রাখতে পারবা, কোনো প্যারা নেই। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? আমাদের অনেক কিছু মুখস্থ করতে হবে আসলে, বাট যদি বুঝে যাও, বুঝলে তোমার মুখস্থ করা কষ্ট হবে না, মুখস্থ করতে করা ইজি হয়ে যাবে। আমি যেটা মনে করি যে বুঝলে মুখস্থ করা ইজি, যদি না বুঝো, তুমি না বুঝে মুখস্থ করলে সেটা 2 দিন থাকবে, 3 দিনের দিন হারাই যাবে তোমার থেকে। ঠিক আছে, আচ্ছা এখানে তো বেসিক কথাবার্তা পেয়ে গেছি, আমরা চলে যাই এখন সংগঠন ক্রমমাত্রা। এই কথা জিনিসটা কি বলতেছে? সংগঠন ক্রমমাত্রা বলতে বোঝাচ্ছে যে একটা প্রাণী কি দিয়ে তৈরি হয়, তার বডিটা কি দিয়ে তৈরি হয়।
আমরা জানি যে আমাদের বডি তৈরি হওয়ার ক্ষেত্রে কয়েক ধরনের কথাবার্তা আছে। একটা হচ্ছে আমাদের বডিতে, আমাদের দেহের গঠনগত একক কি? কোষ। গঠনগত একক কি? কোষ না? তো কোষ দিয়ে একটা প্রাণী তৈরি হতে পারে। আবার দেখো অনেকগুলো কোষ মিলে যদি একটা সেম কাজ করে তাই কি বলে? তাকে বলি আমরা টিস্যু বলি, তাই না? অনেক টিস্যু বলি। তাহলে অনেকগুলো কোষ যদি সেম কাজ করে তাকে আমরা বলি কি? টিস্যু বা কলা। ওকে। আবার দেখো অনেকগুলো টিস্যু যদি সেম কাজ করে, অনেকগুলো টিস্যু মিলে যদি একটা সেম কাজ করে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অঙ্গ বলবো। এটা কি বলবো আমরা? অঙ্গ বলবো। ওকে, এটাকে আমরা অঙ্গ বলবো। আবার দেখো এই যে অনেকগুলো অঙ্গ যদি মিলে একটা সেম কাজ করে তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে তন্ত্র বলবো। তন্ত্র। উদাহরণ চিন্তা করি। উদাহরণ দেখো, আমরা একটা কমন কথা জানি যে পৌষ্টিক তন্ত্র। তারপর আমরা পৌষ্টিক তন্ত্রের কথাই বলি। পৌষ্টিক তন্ত্র বলতে আমরা কি বুঝি? আমরা একটা খাবার খাওয়া থেকে পেটে যাওয়ার পরে, এটা প্রসেস হওয়ার পরে তোমার হচ্ছে হাগু হয়ে বের হয়ে যাওয়া, তাই না? এই যে পুরো খাইলাম, খেয়ে আসলো, পেটে আসলো, পেটে প্রসেস হলো, কিছু জিনিস গ্রহণ করলাম, কিছু জিনিস বর্জন করলাম, বর্জন করে আমরা বের করে দিলাম বডি থেকে। এই পুরো প্রসেসটাকে আমরা কি বলি? পৌষ্টিক তন্ত্র বলি, তাই না? পৌষ্টিক তন্ত্র। এই যে পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক যদি আমি বলি তাহলে এই তন্ত্রের মধ্যে অঙ্গ কারা? অঙ্গগুলো কারা? অঙ্গ হচ্ছে এই পৌষ্টিক তন্ত্রের মধ্যে কারা কারা কাজ করতেছে। যেমন আমি যদি একটু তোমাদেরকে একটা সাইড জায়গা করে দিই, দেখো ধরো আমাদের এটা, ধরো এটা মানুষ, ওকে, তার মুখ, এখানে মুখ ছিদ্র অননালী গেল, অননালী পরে এখানে একটা পাকস্থলী হইলো। হ্যাঁ, না পাকস্থলী হইলো। পাকস্থলী হওয়ার পরে এখানে হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র আছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র আছে, তারপরও জায়গা নাই এখানে জায়গা। আচ্ছা, এখানে ওকে, খাবার আসলো, অর্ণালী হইলো, অর্ণালী হওয়ার পরে পাকস্থলী হইলো, এটা পাকস্থলী। পাকস্থলী হওয়ার পরে ক্ষুদ্রান্ত হইলো, ক্ষুদ্রান্ত হইলো, ক্ষুদ্রান্ত হইলো, তারপর হচ্ছে বৃহদান্ত্র হইলো, বৃহদান্ত্র হইলো, এখানে পায়ুছিদ্র হয়ে বের হয়ে যাবে। তাহলে একটা খাবার খাইলাম, এই খাবার এখানে পাকস্থলীতে যাবে, তারপর এখানে ক্ষুদ্রান্ত যাবে, বৃহদান্ত্র যাবে, আলটিমেটলি হাগু হয়ে বের হয়ে যাবে। এই যে পুরো একটা জিনিস বললাম, এই পুরাটা তন্ত্র, এই পুরো ঘটনাকে আমরা বলছি পৌষ্টিক তন্ত্রের কাজ, তাই না? এটা সবার কাজ কি? সবার কাজ হচ্ছে তোমার খাবার পরিপাক করা, পৌষ্টিক তন্ত্র। যদি আমরা বলি এই পৌষ্টিক তন্ত্রের মধ্যে অঙ্গ কারা? অঙ্গ হচ্ছে এই পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাধার, এই সবগুলো হচ্ছে আমাদের অঙ্গ, যাদের সবার কাজ কি? সবার কাজ হচ্ছে খাবার পরিপাক করা, তাই না? খাবার পরিপাক করা, গ্রহণ করা, বর্জন করা, এই কাজ হচ্ছে ওদের সবার সেম কাজ, রাইট? তো পৌষ্টিক তন্ত্রের মধ্যে যেসব অঙ্গ সবার কাজ সেম, সবাই সেম কাজ করতেছে। আবার দেখো এখানে ভিতরে কি আছে? এরপরে টিস্যু আছে, কোষ আছে। টিস্যু কোষ বলতে বোঝাচ্ছে দেখো পাকস্থলীর মধ্যে যে টিস্যু গুলো আছে সবার কাজ কি? সবার কাজ পরিপাকে সাহায্য করা, সবার কাজ হচ্ছে পরিপাকে কোনো হরমোন রিলিজ করা বা জুস রিলিজ করা, সবার কাজ হচ্ছে সেম কাজ। তার মানে ও পুরোপুরি কাজ করতেছে, পরিপাক করার কাজ করতেছে। তাহলে সবগুলো টিস্যুর কাজ কি? পরিপাক করা। পাকস্থলীর টিস্যু গুলো কাজ এটা, ক্ষুদ্রান্ত গুলো সেম, বৃহদান্ত্র গুলো সেম, সবাই সেম কাজ করতেছে। তাহলে এই সবগুলো টিস্যু। আবার টিস্যু গুলোর মধ্যে কি আছে? কোষ আছে। সবগুলো কোষ আলটিমেটলি কি কাজ করতেছে? সেম কাজ করতেছে। এটার মাধ্যমে বলতেছে যে আমাদের বডির বা একটা গঠন যখন হয় তখন 4টা লেভেলে গঠন হইতে পারে। আমরা মানুষ সবচেয়ে উন্নত প্রাণী, দ্যাটস ওয়াই আমাদের 4টা পার্টি আছে: কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। বাট এমন অনেক প্রাণী আছে যাদের এত কাহিনী নাই। ওদের শুধু কোষ থাকতে পারে, অথবা কোনোগুলা শুধু টিস্যু থাকতে পারে, অনেক কতগুলো অঙ্গ থাকতে পারে, একদম লাস্ট যেগুলো সারা আছে তোমার তন্ত্র সহ আছে। এখন চিন্তা করি আমরা, এই জিনিসটা চিন্তা করি যে কথাটা বললাম,
সে কথাটা একটু আমরা দেখি এবার। প্রথমে দেখতে পাবো আমরা হচ্ছে কোষীয় মাত্রার গঠন। তার মানে যেই প্রাণীগুলোর বডি শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হচ্ছে, তার কাছে কোনো টিস্যু নাই, তার কাছে কোনো অঙ্গ নাই, কোনো তন্ত্র নাই, শুধুমাত্র টিস্যু দিয়ে তৈরি হচ্ছে, এই ধরনের প্রাণীগুলোর গঠনগুলোকে আমরা বলবো কোষীয় মাত্রার গঠন। কোষীয় মাত্রার গঠন, ঠিক আছে? তাহলে উদাহরণ একটু পড়তে হয় পরিফেরা। আমরা এটা যখন তোমার যে ক্লাসের ক্ষেত্রে পুরোটা বলে দিব কোথায় এমসিকিউ কোনটা সিকিউ, তারপর আমি যদি পড়ে ফেলতে তাহলে বলে ফেলি যে এখানে উদাহরণটা মুখস্থ করতে হয়, এটা আমাদের এমসিকিউ তে আছে। বাট ঘটনাটা মনে রাখতে হয় যেটা কি দিয়ে তৈরি হচ্ছে, এটা তাদের পরিফেরার দেহ শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হয়। পরিফেরার যে প্রাণীগুলো আছে সবগুলো প্রাণীগুলোই তোমার শুধুমাত্র কোষ দিয়ে তৈরি হচ্ছে, ওদের কোনো টিস্যু নাই, কোনো অঙ্গ নাই, কোনো তন্ত্র নাই। ওকে, আচ্ছা, রাকিবের একটা কোশ্চেন হচ্ছে কমার্সে বা আর্টসের ক্লাস কখন হবে? বাবা সেটা আমি জানি না, তোমাদের কমার্স বা আর্টসের ভাইয়া আপুদেরকে একটু জিজ্ঞেস করো। তোমাদের হচ্ছে রায়হান ভাইয়া আছে, তোমাদের হচ্ছে যে ফাইজা আপু আছে, ওই ভাইয়া আপুদেরকে একটু জিজ্ঞেস করলে ওনারা তোমাকে বলে দিবে। আমি যেহেতু সায়েন্সের টিচার, তো আমার তারপর সায়েন্সের মধ্যে বায়োলজি টিচার, তো আমি আমারটা এবং আমার সায়েন্সেরটা অথবা আমি বলতে পারি, বাট অন্যগুলো আসলে আমার বলার ওয়ে নাই আমার কাছে, তাই না? এই হচ্ছে মেন কথা। আচ্ছা, এরপর দেখো কিছু কিছু প্রাণী তাদের মধ্যে শুধু কোষ না, তাদের টিস্যু আছে। তার মানে এই প্রাণীগুলো একটু উন্নত, যাদের বডিতে কোষও আছে, টিস্যু আছে। এই জন্য এই ধরনের প্রাণীগুলোর গঠনগুলোকে বলা হয় কোষ টিস্যু মাত্রার গঠন। কোষ টিস্যু মাত্রার গঠন, এটা হচ্ছে তাদের বডির মধ্যে তোমার কোষও আছে, টিস্যু আছে, কোষও আছে, টিস্যু আছে। সংগঠন মাত্রা মানে হচ্ছে কি দিয়ে তার তৈরিটা হচ্ছে, বডিটা কি তৈরি হচ্ছে, এটা সংগঠন মাত্রা। নিষাদ সংগঠন মাত্রা হচ্ছে বডি কি তৈরি হচ্ছে। যদি শুধুমাত্র কোষ তৈরি হয় কোষ দিয়ে, তাহলে এটাকে বলবা কোষীয় মাত্রা। আবার যদি ধরো মনে করো যে এটা কোষ আছে, টিস্যু আছে এর মধ্যে, তাহলে বুঝবা এটা কোষ টিস্যু মাত্রা, ঠিক আছে? কোষ টিস্যু মাত্রা, ওকে। ঠিক এরকম ভাবে কিছু কিছু প্রাণী তাদের মধ্যে কি দেখা যায়, টিস্যু অঙ্গ মাত্রা। যার কাছে টিস্যু আছে তার কাছে কোষও আছে আলটিমেটলি, ঠিক আছে? যার কাছে টিস্যু আছে তার কাছে কোষও আছে। তার মানে আমি কোষটা বললাম না, কারণ কোষটা এখানে অত বেশি ইম্পর্টেন্ট হিসেবে নয়। বলবো যে তার বডিটা টিস্যু এবং অঙ্গ দিয়ে তৈরি হচ্ছে। টিস্যু এবং অঙ্গ তৈরি হচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার টিস্যু অঙ্গ মাত্রার গঠন। টিস্যু অঙ্গ মাত্রার গঠন। আবার একটা আছে লাস্ট, যেটা যেটা উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অঙ্গ তন্ত্র। তার মানে এই ধরনের প্রাণীদের মধ্যে আমরা অঙ্গ দেখি, তন্ত্র দেখি। উন্নত প্রাণীর মধ্যে আমি বলতে পারি মানুষ একটা, যেটা তোমার দেখালাম অলরেডি ছবি, যে আমাদের সবগুলো তন্ত্রের জন্য অনেকগুলো অঙ্গ আছে, অনেকগুলো অঙ্গের অনেকগুলো টিস্যু আছে, টিস্যুগুলোর মধ্যে অনেক কোষ আছে। এই যে আমাদের বডিটা অনেক টিস্যু, কোষ, অঙ্গ, তন্ত্র তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা তোমার কি আমরা অঙ্গতন্ত্র মাত্রা গঠনের প্রাণী, ঠিক আছে? এখান থেকে মেইন জিনিস হচ্ছে পয়েন্ট পড়তে হয় এবং উদাহরণ পড়তে হয়। পয়েন্ট পড়তে হয়, উদাহরণ পড়তে হয়, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। এখান থেকে আমাদের পয়েন্ট পড়তে হয়, উদাহরণের নাম পড়তে হয়। এটা একটু কষ্ট করে মুখস্থ করতে, উদাহরণের নামগুলো, এটা কষ্ট হয়ে যাবে তোমাদের। তারপরেও আস্তে আস্তে পড়তে পড়তে মনে থাকবে, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, এরপরে জীবন পদ্ধতি আমি আর বলে তেমন ইম্পর্টেন্ট তেমন কিছু না। এটা বোধহয় একটা আছে মুক্তজীবী। কিছু কিছু প্রাণীরা আছে অন্যের সাহায্য ছাড়া একা একা পরিবেশে বাঁচতে পারে, এটাকে বলে আমরা উন্নত তোমার কি মুক্তজীবী বলতেছি। আরেকটা হচ্ছে পরজীবী, যারা আরেকটা প্রাণীর দেহে আশ্রয় হিসেবে বাঁচে, ওই প্রাণী থেকে তোমার কি পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে। তার মানে ওই প্রাণী থেকে সেই খাবার দাবার গ্রহণ করে বেঁচে থাকে, এই জন্য এটাকে বলা হয় পরজীবী প্রাণী। কিছু আছে মৃতজীবী প্রাণী, যারা অন্য একটা প্রাণীর সাথে বসবাস করে, বাট ওই প্রাণীটাকে শুধুমাত্র নেয় না, সে দেয়ও, অন্যটাকে সাহায্য করে, আবার নিজেও সাহায্য পায়। এই ধরনের প্রাণীকে বলা হয় মৃতজীবী প্রাণী। এটা নিয়ে আমাদের আরো অনেক কথাবার্তা আছে। হাইড্রার মধ্যে মৃতজীবিতা একটা বড় পয়েন্ট আছে, চ্যাপ্টার নাম্বার 2 হাইড্রা, প্রাণীর পরিচিতি। হাইড্রার মধ্যে লাস্টে দেখবা তোমার হাইড্রা এবং শৈবালের মধ্যে একটা ভালোবাসা আছে, একজন আরেকজনকে হেল্প করে, ঠিক আছে? তো ওই হেল্পিং যে নেচারটা, একজন আরেকজনের সাথে বসবাস করবে সাথে, বা হেল্পও করবে একজন আরেকজনকে, এটাকে বলা হয় মৃতজীবিতা। হ্যাঁ, তো এই কথা। আচ্ছা, নিষাদ বলছে তন্ত্র কি জিনিস? তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ যদি সেম কাজ করে, এটাকে বলা হয় তন্ত্র বলে, এটাকে একসাথে বলা হয় তন্ত্র। যেমন তোমার পাকস্থলী একটা অঙ্গ, ক্ষুদ্রান্ত একটা অঙ্গ, বৃহদান্ত একটা অঙ্গ, মলাশয় একটা অঙ্গ, এই আবার মুখ ছিদ্র, অরনালী, এই সবগুলো একটা অঙ্গের মধ্যে পড়তেছে। এই সবগুলো অঙ্গের কাজ কি? সেম কাজ।
সবাই খাদ্য পরিপাকে কাজ করে, তাই না? খাদ্য পরিপাকে কাজ করে। দ্যাটস ওয়াই এরা খাদ্য পরিপাকে যেহেতু কাজ করতেছে, তাহলে এরা সবাই মিলে একটা তন্ত্র গঠিত করতে, যে তন্ত্রের কাজ কি খাদ্য পরিপাক করা। তাহলে পৌষ্টিক তন্ত্রের কাজ হচ্ছে খাদ্য পরিপাক করা। পৌষ্টিক তন্ত্রের মধ্যে যে সকল অঙ্গগুলো আছে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এরা সবাই হচ্ছে কি করবে, এরা সবাই সেম খাদ্য পরিপাকের কাজটা করে। ঠিক আছে, অঙ্গ তন্ত্র ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে যে ক্লিভেজ। এই ক্লিভেজটা আমি লাস্ট পড়াবো, এরপরে তেমন কিছু পড়াবো না আজকে। আজকে এখানে শেষ হবে। আমি ভাবছিলাম 1 ঘন্টা পড়াবো, আমি ক্লিভেজটা জাস্ট পড়াই দিই, তারপর আমি তোমাদের ছেড়ে দিব আজকের জন্য। এখানে নেক্সট ক্লাসগুলোতে অথবা মেইন যেই পেইড ব্যাচের ক্লাস হবে, পেইড ব্যাচের ক্লাসের মধ্যে তোমাদের সবকিছু বর্ণনা করা হবে। আর যদি তোমাদের জন্য ফ্রি ক্লাসে আরেকটা আয়োজন করি, হয়তোবা নেক্সট মান্থ চেষ্টা করে একটা ফ্রি ক্লাসে, এই ফ্রি ক্লাসের মধ্যে আমি বাকি পার্টটাও দেখাবো তোমাদেরকে। যদি তোমরা মনে করো যে ভাই ফ্রি ক্লাসে আমাদের বাকি পার্টটাও পড়ানোর সাথে ভালো লাগবে, তাহলে ওটা পড়াবো, অথবা তোমাদের মেইন পেইড ব্যাচে তো ক্লাস পড়ানো হবে। আচ্ছা, এখন দেখো আমরা লাস্ট একটা পড়াবো, সেটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ জিনিসটা কি? ক্লিভেজ জিনিসটা হচ্ছে, ধরো একটা বাবা, একটা মা, ঠিক আছে? বাবা আর মা বিয়ে করছে, মানে বিয়ে করার পর বাবা মা হয়েছে, যাই হোক, বিয়ে করার পর বাবা মা হয়েছে, তারা কি করে দুষ্টামি করছে। দুষ্টামি করার পর কি হইলো? দুষ্টামি করার পর বাবু আসলো, মানে যৌন প্রজনন করার মাধ্যমে তাদের প্রথমে কি আসলো, তোমার এখানে কি আসতেছে, বাবা থেকে আসে শুক্রাণু, এখানে আসছে ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হয় তখন কি তৈরি হয়? এখানে তৈরি হয় জাইগোট, যৌন প্রজননের মাধ্যমে। ওকে, তাহলে একটা ছেলে আর একটা মেয়ে যখন বিবাহ করছে, বিবাহ করার পরে কি হইলো? বিবাহ করার পরে ছেলে থেকে কি আসলো? শুক্রাণু আসলো, মেয়ে থেকে কি আসলো? ডিম্বাণু আসলো। এই শুক্রাণু ডিম্বাণু কখন মিলিত হবে? যখন দুষ্টামি করবে, মানে অর্থাৎ যৌন প্রজনন করবে। এই যৌন প্রজনন করার মাধ্যমে তাদের এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। জাইগোট কিন্তু একটা কোষ, মাত্র একটা সেল। এই একটা সেল পরবর্তী কি হবে? এদের মধ্যে বিভাজন শুরু হবে, একটু পরে কোষ বিভাজন শুরু হবে। এই বিভাজনের মধ্যে দেখবা যে একটা থেকে দুইটা হইলো, দুটা থেকে চারটা হইলো, চারটা থেকে আটটা হইলো, ঠিক আছে? এরকম আটটা হইলো, এরকম বিভাজন শুরু করে, ঠিক আছে? বিভাজন শুরু করে। এই বিভাজন যে শুরু হচ্ছে, এই বিভাজনটাকে বলা হয় তোমার ক্লিভেজ। ক্লিভেজটাই হচ্ছে বিভাজন। তাহলে কি বুঝি? দেখো, তাহলে বইতে কি বলছে? বইতে বলছে যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষের বিভক্তির মাধ্যমে বিভক্ত হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বলে। তাহলে এই যে কোষ বিভাজন হচ্ছে, একটা দুটো চারটা চারটা আটটা এরকম হইতে 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 পুরো একটা ভ্রূণ তৈরি হয়, একটা ভ্রূণ তৈরি হয়, ঠিক আছে? ভ্রূণ তৈরি হয়। যে ভ্রূণের মধ্যে কি আছে? আমাদের ভ্রূণীয় স্তর আছে, তাই না? এখানে ভ্রূণীয় স্তর আছে, 3টা স্তরের ভ্রূণ তৈরি হয়। 3টা স্তর হইতে পারে অথবা 2টা স্তর হইতে পারে। একটা হইতে পারে যে বাইরে যে স্তর, সেটাকে আমরা বলি অ্যাক্টোডার্ম, মাঝের যে স্তর সেটাকে বলে আমরা মেসোডার্ম, ভিতরটাকে এন্ডোডার্ম বলি, এন্ডোডার্ম। তার মানে এইটা একটা স্তর, এইটা একটা ভ্রূণ, ধরো এটা তোমার ভ্রূণ। তাহলে যেই বিভাজনের মাধ্যমে একটা জাইগোট এই জীব প্রক্রিয়ার মাধ্যমে, বিভাজনের মাধ্যমে একটা ভ্রূণ তৈরি করে, এই প্রক্রিয়াটা কখন হবে? যখন কি, আচ্ছা হোয়াটসঅ্যাপে গ্রুপ নাই কিসে? সামিয়া কোন গ্রুপ বাবা? ফেসবুকে তোমাদের স্টুডেন্টদের গ্রুপ আছে, স্টুডেন্টদের গ্রুপ ফেসবুকে আছে, হ্যাঁ? স্টুডেন্টদের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ নাই, ফেসবুকে আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ছেলে থেকে শুক্রাণু, মেয়ে থেকে ডিম্বাণু আসলো, আসার পরে দুষ্টামি হলো। দুষ্টামি হয় মানে কি? যৌন প্রজনন। মনে রাখবা, যৌন প্রজনন ছাড়া তোমার এই ক্লিভেজ আসবে না, এই ক্লিভেজে কত কথাবার্তাই নাই, ঠিক আছে? তাহলে দুষ্টামি করতেই হবে অবশ্যই, দুষ্টামি ছাড়া হবে না। তাহলে এই দুষ্টামি যখন হবে তখন কি হবে? জাইগোট তৈরি হবে। এই জাইগোট থেকে কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস মানে একটা থেকে দুটো চারটা, চারটা থেকে আটটা, এই যে প্রক্রিয়াটা, যেখানে সমান সমান বয়স্ক বাচ্চা থেকে মা থেকে বাচ্চা কাছে আসে, এই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
যখন জাইগোট থেকে কোষ বিভাজন হয়ে 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 বাড়তে 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 এখানে যখন এখানে অনেকগুলো স্তর আছে, মোরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ঠিক আছে, এই স্তরগুলো পার হয়ে আসে একটা ভ্রূণ তৈরি হইলো, যে 3 স্তর হইতে পারে অথবা 2 স্তর হইতে পারে। কোনটার মধ্যে 2টা স্তর থাকে, একোডার্ম, অ্যানোডার্ম থাকে, মেসোডার্ম থাকে না, কোনটার মধ্যে 3টা স্তর থাকে, 3টা স্তরে থাকে। এরকম ভ্রূণ তৈরি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াটাকে বলা হয় তোমার কি, এটাকে বলা হয় ক্লিভেজ। তাহলে বুঝছো ক্লিভেজ জিনিসটা কি? ডেফিনেশনটা আমরা ভেঙে বলছি, জাস্ট বুঝতে পারছো এটা? ক্লিভেজটা আমাদের সিকিউতে ক নাম্বারে আসে? ক্লিভেজ কি কোশ্চেন, এটা ক্লিভেজ কি, ঠিক আছে, কোশ্চেন হবে আসে। বুঝতে পারছি ক্লিভেজ সংজ্ঞাটা, ক্লিভেজের সংজ্ঞাটা বুঝতে পারছি, আইডিয়া হয়েছে, ধরতে পারছি জিনিসটা কি, ধরতে পারছি? সবাই বলো ক্লিভেজের সংজ্ঞাটা ধরতে পারছি কিনা। নিশাদ, ক্লাসের বেশি কিছু পড়ানো হয় না, আমি বেসিক কথা বলতেছিলাম। লুৎফা, বাবা কুইজ দিব না, আমি তো তোমার হচ্ছে কুইজ দেওয়ার মতো তুমি এখন মুখস্থ কিছু করো নাই বা কিছু করে আসো নাই, ঠিক আছে? কুইজে দিব, আমি তো তোমার বেসিক বুঝাচ্ছিলাম, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ পার্ট গুলো আমি তোমার বলিনি, তুমি কুইজ করে করবা কি? অনেকগুলো পারবা, অনেকগুলো পারবা না, শুধু শুধু মন খারাপ হবে, তাই না? মেইন পেইড ব্যাচে যখন আমরা লাইন ম্যান ধরে সবকিছু পড়াবো, তখন তুমি কিছু না পারলে মার দিব, ঠিক আছে? এ হচ্ছে মেইন কথা। ওকে, তাহলে ক্লিভেজ বুঝছি, সবাই ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার ক্লিভেজটা? এখন এখানে ভিতরে কিছু কথাবার্তা বলছে, দেখো ব্লাস্টোমিয়ার জিনিসটা, মোরুলা, এই ওয়ার্ড গুলো জানতে হয়, কারণ পরীক্ষাতে এই ওয়ার্ড গুলোতে এমসিকিউ আসে ছোট ছোট করে। যেমন ব্লাস্টোমিয়ার কি জিনিস? ব্লাস্টোমিয়ার মানে হচ্ছে এই যে ছোট ছোট কোষগুলো আছে না, এই কোষগুলো, এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। এই যে কোষ দেখতে পাচ্ছ, এই কোষগুলো, ছোট ছোট কোষগুলো, এগুলাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আবার দেখো, যখন এই ব্লাস্টোমিয়ার গুলো যখন এরকম 8টা থেকে 16টার মধ্যে কোষ একসাথে মিলে একটা গোল বল বানাবে, নিরেট কোষের বল, মানে অনেক 8টা থেকে 16টা কোষ মিলে যখন একটা পুরো কোষের বল বানাবে, এই নিরেট কোষের বলটাকে বলা হয় মরুলা দশা। কি বলা হয়? মরুলা, ঠিক আছে, মরুলা। তাহলে আমরা এই নামগুলো শুনতেছি, এই নামগুলো কি জিনিস? এই নামগুলো হচ্ছে বিভিন্ন ধাপের নাম। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, সব ধাপের নাম। ধাপগুলো একটু বুঝাই, দেখো জাইগোট থেকে যখন কোষ বিভাজন শুরু হয়েছে, কোষ বিভাজন হচ্ছে 2টা, 4টা, 8টা, 16টা হচ্ছে, যখন 8টা থেকে 16টা স্টেট থাকে না, ওই স্টেটের মধ্যে কোষগুলো মিলে একটা বল তৈরি করে, একটা বলের মতো, ঠিক আছে, তোমার পুরো বলের মতো থাকে। এই বল, কোষের বলটাকে বলা হয় মরুলা দশা, ঠিক আছে? আস্তে আস্তে কি হয়, এরপর সামনে বলটার মধ্যে মাঝখানের কোষগুলো একটু কমে আসে, মাঝখানে কোষগুলো কমে আসে, কি হয় তখন? কি হয়? সাইডে সাইডে কোষ থাকে, সাইডে সাইডে কোষ থাকে, মাঝখানে কোষগুলো কমে আসে, ফাঁকা তৈরি হয়। এই যে তখন যে ফাঁপা এরকম একটা ব্লাস্টোমিয়াতে তৈরি হচ্ছে, এই দশাটাকে বলা হয়, এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা। কি বলে এটাকে? ব্লাস্টুলা। মানে এই দশার মধ্যে কোষগুলো বাইরে আছে, মাঝখানে তেমন নাই, মাঝখানে তেমন নাই, যেহেতু মাঝখানে ফাঁপা জায়গা তৈরি হচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় ব্লাস্টুলা। তাহলে একটা আইডিয়া মনে রাখবো, মরুলা জিনিসটা কি? উদয় গোস্বামী মাত্র মরুলাটা বলে আসলাম, তখন কই দিয়েছিল কে জানে। যখন অনেকগুলো কোষ 8টা থেকে, কি বললাম, 8টা থেকে 16টা, অনেক বইতে বিভিন্ন ভাবে কথা বলেছে, আইডিয়া রাখো, 8টা থেকে 16টা মিলে যখন এরকম একটা নিরেট কোষের বল তৈরি করবে, এই কোষের বলটাকে বলা হয় তোমার হচ্ছে মরুলা দশা, মরুলা। এই মরুলা থেকে মাঝখানে কোষগুলো যদি কমে আসে, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়, এই যে দশা তৈরি হবে, এর নাম হচ্ছে ব্লাস্টুলা দশা, ঠিক আছে, ব্লাস্টুলা দশা। আর মনে রাখবো, ভিতরে ভিতরে প্রতিটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এটা কি বলে? এটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রতিটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার, প্রতিটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার, ঠিক আছে, ব্লাস্টোমিয়ার, প্রতিটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই দশার নাম হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টুলা। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কথাবার্তা, একটা কথা বলছে, ডিমের কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ
হোলোব্লাস্টিক অথবা আংশিক মেরোব্লাস্টিক হতে পারে। এটার কথা মানে কি? এটার মানে হচ্ছে একটা কোষ দুই রকম হতে পারে। একটা কোষ হয় পুরাটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়েছে, এখানে এটা অ্যাজ এ হোল পুরা কোষটা ভেঙে গেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। মানে একটা কোষ পুরোপুরি দুইটা ভাগ হয়ে গেছে, পুরা কোষটা হোল কোষটা ভাগ হয়ে গেছে দুইটা, এটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। যদি এমন হয় কোষের শুধুমাত্র মাথার পার্ট বা কোনো একটা মেরু পার্ট বিভাজিত হয়েছে, এমন হইতে পারে না একটা কোষের শুধুমাত্র এই মেরুর কোষটা বিভাজিত হয়েছে আর কোনো হয় না বা এগুলো হয় না, এমন হইলো দেখছো শুধুমাত্র কোষের মাথার উপরে একটা কোষ বিভাজিত, মানে একটা সাইড এই পার্টটা বিভাজিত হচ্ছে, বাকি পুরো পার্টটা রয়ে গেছে, পুরো কোষটা রয়ে গেছে। ঠিক আছে, যদি এমন দেখা যায় তোমার কোষগুলো শুধু একটা মেরুর পার্টের মধ্যে বিভাজিত হচ্ছে, পুরোটা হচ্ছে না, তখন বলা হয় এটাকে মেরোব্লাস্টিক, মানে মেরু দিয়ে হচ্ছে, শুধুমাত্র আংশিক ভাবে হচ্ছে, পুরোপুরি বিভাজিত হচ্ছে না। তাহলে বললাম কি ক্লিভেজের মধ্যে দুই রকম দেখতে পাচ্ছি, একটা হোলোব্লাস্টিক, একটা মেরোব্লাস্টিক। হোলোব্লাস্টিক মানে পুরা কোষটা এজ এ হোল বিভাজিত হচ্ছে, এই জন্য এটা হোলোব্লাস্টিক বলতেছি আমরা। আবার একটা বলতেছি যদি শুধুমাত্র মেরুর একটা পার্টে কোষ বিভাজিত হয়, এটাকে বলবো আমরা কি মেরোব্লাস্টিক বলবো। ওকে, আচ্ছা এখানে ডিমের বিভিন্ন পার্ট আছে, ভেজিটেবল পোল আছে, অ্যানিমাল পোল আছে, ওটা তো তেমন কিছু ইম্পর্টেন্ট না। এখন বিভাজনগুলো আমরা নেক্সট ক্লাসের জন্য রাখবো, জাস্ট এটা একটা পার্ট বলে যাই যে নির্ধারিত অনির্ধারিত জিনিসটা কি। নির্ধারিত মানে হচ্ছে এই একটা কোষ যখন বিভাজিত হচ্ছে, বিভাজিত হওয়ার সময় সে তার পরিণতিটা শিওর থাকে যে এই কোষ বিভাজনের মাধ্যমে কোন অঙ্গটা তৈরি হবে। ঠিক আছে, এই বিভাজনের মাধ্যমে কোন অঙ্গটা তৈরি হবে এটাকে বলা হয় তোমার কি নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ। তার মানে যখন কোষগুলো বিভাজিত হচ্ছে সে জানে এই কোষটা দিয়ে তার ত্বক তৈরি হবে, এই কোষটা দিয়ে তার হার্ট তৈরি হবে, এই কোষটা দিয়ে তার তোমার হচ্ছে অথবা লাংস এর কোষ তৈরি হচ্ছে। ঠিক আছে, যে কোষটা বিভাজন হওয়ার সময় সেই শিওর বা তার নির্ধারিত ফেট নির্ধারিত সে কি তৈরি হবে, কোন অঙ্গে সে পরিণত হবে কোষ বিভাজনের মাধ্যমে, এইটাকে বলা হয় নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ, এটা ফিক্সড আছে। আবার কিছু কোষ বিভাজিত হয় যে এটা কোনো ফেট নাই, এটা কোনো নির্দিষ্ট না, যে কোনো সময় যে এটার পরবর্তী ঠিক হয় যে এটা কোন অঙ্গে পরিণত হবে, যে অঙ্গের মধ্যে কোষের সংখ্যা কমে যাচ্ছে বা কম হচ্ছে সেখানে সে ব্যাকআপ দেওয়ার জন্য যাচ্ছে। তার মানে কি এই বিভাজনটা একটু অনির্দিষ্ট, সেটা আসলে কোনো নির্দিষ্ট অঙ্গ হওয়ার জন্য তৈরি হয়নি, এটা এমনি হচ্ছিল যেখানে দরকার সেখানে কাজে লাগাই দিছি, ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? তা এটা সবচেয়ে ভালো উদাহরণ কি জানো, ছেড়ে দেবো ক্লাস শেষ, আমার মোটামুটি ছেড়ে দিব, এখন ছেড়ে দিব। এটা হয়তো চিন্তা করো তুমি খেলতে গেছো, তুমি টপ প্লেয়ার, তুমি অনেক ভালো খেলোয়াড়, তোমার এলাকায় সবাই জানে, তো তুমি যখন খেলতে গেছো, খেলার সময় সবাই জানে তুমি কোন টিমে খেলবা, তুমি জানো। ঠিক আছে, যখন টিম ভাগাভাগি হচ্ছে তখন তুমি জানো যে তুমি এই টিমে যাবা অলওয়েজ। হ্যাঁ, তুমি হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজের মধ্যে পড়বা। আবার কিছু থাকে না, কিছু দুধ ভাত পোলাপান থাকে না, দুধ ভাত পোলাপান যারা হচ্ছে খেলতে পারে না কিছু না, তার সাথে শুধু বল আছে, তার কাছে বল আছে, তারা খেলা নিছি, তাই না? তার একটা বল আছে অথবা তার একটা ব্যাট আছে অথবা স্ট্যাম্প আছে, এই জন্য তাকে খেলা নিছি, নাহলে খেলে নিতাম না এমনিও। ঠিক আছে, ও কোনো কাজের না আমার। ঠিক আছে, তো কোনো কাজের না, এরকম পোলাপান থাকে না কিছু খেলতে আসে, তো ওই পোলাপান গুলাকে আমি কি করবো, তখন বাটাবাটি করে, ঠিক আছে তুই নে একটা, আমি একটা নেই, তুই একটা নে, আমি একটা নিই, তুই একটা নে, আমি একটা নিই। ঠিক আছে, এরকম যে সকল মানে যেগুলো পোলাপান যেগুলো নির্দিষ্ট না ও আসলে কোন টিমে খেলবে, ওর কাজে লাগছে বলে তাকে নিচ্ছি না, নিলাম না, বুঝো নাই? ওর কাছে ব্যাট আছে বা ওর একটা বল আছে এই জন্য ওরা নিচ্ছি, বা মানবিকতার খাতিরে ও কান্নাকাটি করতেছিল আম্মুকে যাবো না, আম্মু আমার খেলায় নেয় না। ঠিক আছে, তখন তুমি ঠিক আছে আয় আয় তুই দুধ ভাত, তুই এখানে বসে থাকবি, তুই ফিল্ডিং করবি। ও ব্যাটিং করার সময় ফিল্ডিং করতেছে, বোলিং করার সময় ফিল্ডিং করতেছে। ঠিক আছে, ও সবসময় ফিল্ডিং করতেছে, এরকম কিছু পোলাপান থাকে না, এগুলো হচ্ছে যে তোমার অনির্দিষ্ট। বুঝতে পারছি? ওর কোনো ডেফিনেট কোনো কাজ নেই, ওরে আমি রাখছি যদি আমার লাগে তাহলে খাটাবো, না লাগার দরকার নেই। বুঝছো? এটা অনির্দিষ্ট, অনির্ধারিত আর কি। বুঝতে পারছি ক্লিভেজের মোটামুটি আইডিয়া পাইছি সবাই?
ক্লিভেজের আবার ক্লাসিফিকেশন আছে অনেকগুলো, ওগুলা নিয়ে আমাদের উদাহরণ পড়তে হয়, অনেক কাহিনী আছে, আমাদের মনে অনেক ক্লাসের টাইম শেষ। তো তো বেসিক একটা আইডিয়ার জন্য আমি ক্লাসটা নিলাম, অনেকটুকু আইডিয়া দিছি। আমি যদি নেক্সট মান্থে একটা ক্লাস নিই, এইটারই একটা পরের পার্ট আনবো, পরের পার্টে আর একটু কথা বলবো ফ্রি ক্লাসের মধ্যে, যেহেতু ফ্রি আরেকটা ক্লাস তোমাদের জন্য ডেমো ক্লাস, সেখানে ভিতরে আর একটু বর্ণনা দিব আর সামনের দিকে আমরা আগাবো। আর এটার জন্য যদি বেসিক যা যা মেইন জিনিসগুলো ছিল, মেইন জিনিসগুলো পড়ার জন্য বা পুরোপুরি একটা পরীক্ষার জন্য কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সবকিছুর জন্য তোমরা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবা। ওখানে আমরা পুরোটা যখন ক্লাস হবে তখন সবকিছু পড়ানো হবে। ওকে, এই হচ্ছে মেইন কথা। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আমরা নেক্সট সময় আরো কিছু পড়াবো। তো আজকে এই পর্যন্তই। যদি তোমার আমার ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা একটু রিভিউ দিয়ে দিও, তোমাদের 27 এর যে মেইন গ্রুপ সেখানে রিভিউ দিয়ে দিও ভালো লাগলে। আর আজকে এই পর্যন্ত। আর আমাকে আরেকটা জিনিস বলবা যে এই ক্লাসের সেকেন্ড পার্ট তোমরা চাও কিনা। সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই বলবা, তাহলে আমরা সেকেন্ড পার্ট নেক্সট মান্থে আমরা আরেকটা ক্লাস নিব, যেখানে এই ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, শাইলা বলছে প্রতিদিন কয় ঘন্টা পড়লে ভালো হবে। ভাইয়া দেখো, এইচএসসি টাইমে তোমার জীবনের সবচেয়ে প্রাইম টাইম, এই টাইমে তোমার পড়াশোনাটার বাইরে অন্য কিছু করে টাইম নষ্ট করাচ্ছে, পড়াশোনাটা করলে তোমার জন্য অনেক ভালো হবে। সো টাইম কতটুক এটা আসলে না, আর ব্যাপারটা হচ্ছে তুমি কতটুকু পড়তেছো, এটা ইম্পর্টেন্ট। মানে তুমি আজকে এক চ্যাপ্টার পড়লা 1 ঘন্টা লাগায়, এটা একটা জিনিস। আবার তোমার একটা ফ্রেন্ড এক চ্যাপ্টার পড়লো 5 ঘন্টা লাগায়, তাহলে তোমার 1 ঘন্টা আর ওর 5 ঘন্টা সেম হয়ে গেল। তার মানে তুমি যদি 5 ঘন্টা পড়ো তাহলে 5 চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতা। তাহলে তোমার 5 ঘন্টা তোমার ফ্রেন্ডের 5 ঘন্টা সেম না আসলে। এই জন্য আমার 5 ঘন্টা তোমার 5 ঘন্টা সেম না। চেষ্টা করবে যতটুকু কম সময় বেশি জিনিস বেশি কাজে লাগানো আর কি, এটা হচ্ছে মেইন কথা। তো আজকে পর্যন্তই, দেখাবো তোমার সাথে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।